হ্যালো সবাইকে। তো আজকে আমরা প্রথমবারের মতো মনোবিজ্ঞান বা সাইকোলজি ক্লাস নিয়ে চলে আসছি তোমাদের টেস্টে A+ পাওয়ার আশায়। তো আমরা সবাই চাই আসলে টেস্টে A+ পাইতে। তো সেজন্য কি করতে হবে? অবশ্যই আমার আজকে সাইকোলজি ক্লাসটা করতে হবে। দ্রুত সবাই জয়েন হয়ে ফেলো, আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করব। একটু জয়েন হয়ে আমাকে বলো যে আমি জয়েন হয়েছি। দ্রুত জয়েন হও, মাত্র 3 জন। এবং তোমরা জয়েন হয়ে বলবা আমাকে যে কে কোথায় থেকে দেখতেছো এবং রাজশাহীর কে কে আছো সেটা অবশ্যই বলবা। আমি কিন্তু রাজশাহীর স্থানীয়। রাজশাহী কার কার বাসা? দ্রুত জয়েন হও, আজকে আমরা পড়ব। তো মনোবিজ্ঞান কি কারো ফেভারিট সাবজেক্টের মধ্যে আছে? মনোবিজ্ঞান পড়তে তোমাদের কেমন লাগে? সাইকোলজি নিয়ে তোমাদের ধারণা কি আসলে? মনোবিজ্ঞান কি আসলে? দাঁড়াও, সবাই একটু জয়েন হোক, তারপর আমরা ক্লাসটা শুরু করব। তোমরা একটু জয়েন হয়ে ফেলো, দ্রুত জয়েন হয়ে ফেলো। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যে যে বলছো আসসালামু আলাইকুম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? ওকে, আর একটু দেখি, আমরা আর একটু সময় দেখব, তারপরে ক্লাসটা শুরু করব। আজকে আমরা কি পড়বো তোমরা কি বুঝতে পেরেছো? দেখো টাইটেলে কিন্তু দেওয়া আছে যে আজকে আমরা কি পড়তে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমরা কি পড়তে যাচ্ছি? বুদ্ধি পড়তে যাচ্ছি বা ইন্টেলিজেন্স পড়তে যাচ্ছি। তো আচ্ছা, বুদ্ধি পড়ার আগে আমি একটু বলি যে তোমরা কি, আমরা যে সবাই অনেককে বলি যে এই তোর কোনো বুদ্ধি নাই, তোর কোনো ইয়া নাই, এই নাই ওই নাই, তোর কোনো কি বলবো অ্যাটিটিউড নাই। আচ্ছা, বুদ্ধি কি কারো শূন্য হইতে পারে? আমাকে এই কোশ্চেনটার আনসার দাও, কে বুদ্ধি কি কারো শূন্য হইতে পারে কিনা? কারো বুদ্ধি কি শূন্য হইতে পারে কখনো? বলো। না, হ্যাঁ, বুদ্ধি কখনোই শূন্য হইতে পারে না। আচ্ছা আচ্ছা, বুদ্ধি কিন্তু কখনোই কারো শূন্য হইতে পারে না। তো বুদ্ধির আসার আগে আমি একটু জাস্ট বলি যে মনোবিজ্ঞান আসলে কি। মনোবিজ্ঞান কি আসলে, যে মনোবিজ্ঞান কিন্তু কি নিয়ে আমাদের স্টাডি করে, সবসময় দেখে মনোবিজ্ঞান সবসময় মানুষের আচরণ নিয়ে পর্যবেক্ষণ করে। তো আমরা যারা মনোবিজ্ঞান পড়ি বা মনোবিজ্ঞান পড়ছি তাদেরকে কিন্তু সবসময় একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়। কি প্রশ্ন? এই বলতো আমার মনে কি চলতেছে। আসলে কি প্রশ্নের উত্তর দেওয়া কখনো সম্ভব? কখনো এই প্রশ্নের উত্তর সেভাবে দেওয়া সম্ভব না। এক্স্যাক্টলি তোমার মনে কি চলছে। তাহলে আমরা আসলে কি করি, কি দেখে আমরা মানে গেস করতে পারি? আমরা গেস করতে পারি তার আচরণ দেখে। ধরো একটা মানে উদ্দীপকের প্রতি সবাই কিন্তু সেম রেসপন্স বা প্রতিক্রিয়াটা করে না, সবাই কিন্তু ভিন্ন ভিন্ন করে। তো ওই প্রতিক্রিয়া দেখে আমরা বুঝতে পারি যে তার মনে বা তার ইন্টারনাল সিচুয়েশনটা এখন কি চলতেছে। অবশ্যই আমরা কেউ স্যাড থাকলে কাঁদি, হ্যাপি থাকলে হাসি, এইরকম যে আচরণগুলো সেগুলো দেখে আমরা বুঝতে পারি যে তার ভেতরে এখন কি চলতেছে। তো মনোবিজ্ঞান কখনোই মন পড়তে শেখায় না, এটা আচরণ পড়তে শেখায়। তো আমরা ক্লাসে ফিরে আসি। তোমরা অনেকজন জয়েন হয়েছো। আচ্ছা, আর একটু দেখি, একটু সবাই জয়েন হয়ে যাও। তোমার পরিচিত সবাইকে একটু মেনশন দিয়ে ফেলো। পরিচিত সবাইকে মেনশন দিয়ে ফেলো, একটু জয়েন হও, আমরা একটু দেখব। 3:07 বাজে, আমরা 10 পর্যন্ত দেখব, 3:10 পর্যন্ত দেখব, তারপর ক্লাস শুরু করব। 3:10 পর্যন্ত দেখব, তারপর ক্লাসটা শুরু করব। একটু দ্রুত জয়েন হও এবং সবাইকে মেনশন দিয়ে ফেলো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বুদ্ধি সবারই আছে, বুদ্ধি কখনোই জিরো হইতে পারে না। তো আমরা আসলে
টেস্টে বা যে কোনো এক্সামে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে কে না ভালো করতে চাই? সবাই কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট করতে চাই, কিন্তু রেজাল্ট তো আর গাছের ফল না। আমাদেরকে এটার জন্য কি করতে হবে? সবসময় পরিশ্রম করতে হবে। তো মিশন এ প্লাস টেস্টে তোমাদের ফ্রি যে কোর্সটা আমরা চালু করেছি, তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করতে পারো, আশা করে নাও তোমাদের এই চ্যাপ্টার নিয়ে বা বাকি যে চ্যাপ্টারগুলো আমরা পড়াবো সেই চ্যাপ্টার নিয়ে সিকিউ বা এমসিকিউ সলভ করতে, কোশ্চেনের আনসার করতে তোমাদের আর প্রবলেম হবে না। ওকে, আমি হচ্ছে আচ্ছা 3টা 8 বাজে, আমি একটু 10 পর্যন্ত দেখবো, তোমরা একটু দ্রুত জয়েন হও, একটু দ্রুত জয়েন হও। ও থ্যাংক ইউ আসমাউল হোসনা মধু। ওকে, তুমি থাকো। মনোবিজ্ঞান জাস্ট আমাদের পড়ার জন্যই না, আমাদের লাইফের জন্য কিন্তু সবসময় জানা দরকার। নিজেকে মেন্টালি ভালো রাখতে অবশ্যই সাইকোলজি জানা দরকার, তাই না? হিউম্যান সাইকোলজি অবশ্যই জানা দরকার। ওকে, তোমরা যে আসছো থ্যাংক ইউ, তোমাদের যাদের সাইকোলজি নাই বাট আছো, অনেক অনেক থ্যাংক ইউ। মনোবিজ্ঞান আমাদের সবারই জানা প্রয়োজন। আচ্ছা, আমার বাসা হচ্ছে রাজশাহী। তোমরা কোথা থেকে আসছো? তোমাদের বাসা কোথায়? সবার কোথায় থেকে দেখতেছো? আচ্ছা, আমরা কিন্তু বই খাতা নিয়ে বসে যাব। বই নিবা প্লাস খাতা নিবা, বইয়ের লাইন দাগাবা প্লাস খাতায় নোট করবা। ওয়াও, সঞ্জনা রাজশাহী লোকাল। কোথায় বাসা তোমার আপু? পার্বতীপুর। ও ওকে, আচ্ছা মহুয়া। কি করছো? সাইকোলজি বানান ভুল করছো? পিসি চলো যাই, মনে যেন থাকে, পিসি চলো যাই। সাইকোলজি বানান ভুল করলে হবে? আচ্ছা, কি করব? পিসি, ওকে, দেখো লেখা যায় না। পিসি চলো যাই, তোমরা তো এটা শিখছো। হ্যাঁ, পিসি চলো যাই, এভাবে মানে স্পেলিং ভেঙে ভেঙে পড়া। পিসি বানান কি? PSY। চলো CHOLO। যাই বানান কি? GY। সাইকোলজি বানান যেন আর ভুল না হয়। ওকে, আমরা একটু পড়ায় আসি। দেখো, প্রথমেই দেখো যে আমাদের যে বুদ্ধি চ্যাপ্টারটা সেটা কিন্তু একটু হিউজ চ্যাপ্টার। তো এর মধ্যে কিছু কিছু ভাগ আছে, যে ভাগগুলো আমরা যদি মানে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করি এবং চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে সেভাবে পড়াশোনা করি, কিন্তু আমাদের খুব ইজি হয়ে যায়। তো বুদ্ধির মধ্যে কিন্তু 3টা মেইন টপিক আছে। কি কি? একটা হচ্ছে বুদ্ধাঙ্ক তৈরি, একটা হচ্ছে বিভিন্ন ধরনের যে তোমার সাইকোলজিক্যাল টেস্ট বা অভিক্ষা, যেটা আমরা বলি অভিক্ষা, এবং বুদ্ধি প্রতিবন্ধিতা, যেটা হচ্ছে তোমার মেন্টালি রিটার্ডেড চিলড্রেনদেরকে নিয়ে পড়া হয় সেটা। তো এই 3টা ভাগ কিন্তু এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট। প্রথমত মানে বিশেষত এই তোমার কি বলতো, বিশেষত বুদ্ধাঙ্ক নির্ণয় এবং বুদ্ধি প্রতিবন্ধিতা। প্রায় HSC বলো, টেস্ট বলো, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু সাইকোলজি থেকে যদি কোশ্চেন হয়, এই বুদ্ধাঙ্ক তৈরি এবং বুদ্ধি প্রতিবন্ধা এখান থেকে কোশ্চেন হয় প্রায়, এবং এই বুদ্ধি অভিক্ষাগুলো থেকেও অনেক বেশি কোশ্চেন হয়। বুদ্ধি অভিক্ষার মধ্যে তোমার হচ্ছে আমরা পড়বো নেক্সটে দলগত অভিক্ষা, ব্যক্তিভিত্তিক অভিক্ষা, তারপর তোমার হচ্ছে কর্মসম্পাদনমূলক, ভাষামূলক, সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো। তো আমরা একটু জানি যে বুদ্ধি আসলে কি। তো বুদ্ধি বা বুদ্ধাঙ্ক নির্ণয়ের যে প্রথম মনোবিজ্ঞানী সে হচ্ছে ডেভিড ওয়েক্সলার বা বিনেসিমো। ওকে, তো ডেভিড ওয়েক্সলারও কিন্তু একটা স্কেল তৈরি করেছিলেন, বুদ্ধি অভিক্ষা তৈরি করেছিলেন। সেই বিখ্যাত বুদ্ধি নিয়ে যে অভিক্ষা তৈরি করেছিলেন তার একটা সংজ্ঞা পড়ব। তিনি বলেছেন যে বুদ্ধি আসলে আমাদের যে আমরা যে একটা উদ্দেশ্যপ্রণীতভাবে কাজ করতে শিখি এবং মানে পারপাসফুলি অ্যাক্ট করতে শিখি, যুক্তিযুক্তভাবে চিন্তা করতে শিখি, র্যাশনালি থিঙ্ক করতে শিখি এবং
পরিবেশের সাথে কার্যকরভাবে প্রতিক্রিয়া করতে শিখি, সেটাই হচ্ছে বুদ্ধি। মানে যে মানসিক ক্ষমতার দ্বারা, আমি জাস্ট বলি এটা হচ্ছে মানসিক ক্ষমতা। বুদ্ধি হচ্ছে কি একটা মানসিক ক্ষমতা, এটা তোমরা লিখে ফেলতে পারো। বুদ্ধি কি একটা মানসিক ক্ষমতা, মানসিক ক্ষমতা। ওকে, বুদ্ধি হচ্ছে মানসিক ক্ষমতা। তো এই মানসিক ক্ষমতাটা কি, যখন আমরা একটা উদ্দেশ্যপ্রণীতভাবে কাজ করব, আমাদের লাইফের একটা গোল থাকবে বা আমরা যে অ্যাক্টগুলো করব তার একটা গোল থাকবে, এবং একটা যুক্তিযুক্তভাবে চিন্তা করব যে এই কাজটা এই জন্য আমি করতেছি বা এই কথাটা আমি এই জন্য বলতেছি। ওকে, দেন আমরা পরিবেশের সাথে প্রতিক্রিয়া করতে শিখবো। কেমন প্রতিক্রিয়া, মানে আমরা যেটা করব সেই পরিবেশ যেটা আমাকে চাচ্ছে সেটা আমরা করব। এই যে এইসব করার যে মানসিক একটা ক্ষমতা, সেটা হচ্ছে বুদ্ধি। এই লেভেল কিন্তু সবার কম বেশি থাকে, কারো বেশি কারো কম, কারো অনেক হাই থাকে, কারো একদম খুবই লো থাকে, কিন্তু বুদ্ধি কখনোই জিরো হয় না। বুদ্ধিকে পরিমাপ করা হয় বুদ্ধঙ্কের সাহায্যে, কিন্তু বুদ্ধি সরাসরি পরিমাপ করা যায় না। ওকে, আমরা গেলাম বুদ্ধির সংজ্ঞা নিয়ে। বুদ্ধির সংজ্ঞা তোমরা বুঝতে পারছো? আচ্ছা, যতটুকু পড়াচ্ছি তোমাদের যে কোনো কোশ্চেন তোমরা করতে পারবা, যে কোনো কোশ্চেন তোমরা করতে পারবা, বা সাইকোলজির বাইরেও তোমাদের মেন্টাল হেলথ নিয়ে বা যে কোনো ধরনের যদি কোশ্চেন থাকে তোমরা করতে পারবা। আচ্ছা, আমার পরিচয়টা তো আমি দেই নাই, আমি বলি আমি হচ্ছে বর্ণা, পড়াশোনা করছি মনোবিজ্ঞান বিভাগ, সাইকোলজি ডিপার্টমেন্ট, রাজশাহী ইউনিভার্সিটি। তোমরা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। আচ্ছা দেখো, এই যে বুদ্ধি নিয়ে কিন্তু আগে তেমন একটা আলোচনা শুরু হয়নি। কবে শুরু হয়েছিল? প্রায় 2000 বছর আগে। সব কিছুর একটু স্টার্টিং আছে। তো এটা শুরু হয়েছিল, আমরা তো সবাই মনে হয় ডারউইনের নাম শুনছি। তো তিনি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ওকে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই একটা মতবাদ দিয়েছিলেন। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই মতবাদটা দিয়েছিলেন। এই মতবাদটা কি, যে যারা যোগ্য তারাই আসলে বেঁচে থাকে। এখন এই যোগ্যতার মাপকাঠিটা কিভাবে বিচার করা হয়, সেই একটা আলোচনা থেকে বুদ্ধি নিয়ে মানুষ তখন ভাবতে শুরু করলো যে আসলে কোনো একটা মানসিক ক্ষমতা আছে যেটা নিয়ে মানুষ মানে সারভাইভ করে, বেঁচে থাকে। তো তিনি এই মতবাদ দিলেন এবং তখনই মানুষ বুদ্ধি নিয়ে আলোচনা শুরু করলো। এবং তিনি 1869 সালে, কত সালে? 1869 সালে একটা বই প্রকাশ করেছেন, বই লিখেছেন, যেটার নাম দেখো কি তোমরা, হেরেডিটারি জিনিয়াস। এই জিনিয়াস বইটা তিনি 1869 সালে লিখেছেন। ওকে, এখান থেকে এতটুকু জানলেই হবে। দেখো, আচ্ছা এখন আসবো আমরা বুদ্ধির প্রকৃতি নিয়ে। বুদ্ধি আমরা সংজ্ঞা জানলাম যে বুদ্ধি আসলে কি। বুদ্ধি মূলত কি, উদ্দেশ্যপ্রণীতভাবে কাজ করা, কোনো উদ্দেশ্যের জন্য কাজ করা, যুক্তিযুক্তভাবে চিন্তা করা এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া। কিভাবে আমরা সেই করতে পারি, সেই মানসিক ক্ষমতা বা গ্লোবাল ক্যাপাসিটি যেটাকে বলা হয়। তো বুদ্ধির প্রকৃতি আসলে কি, যে বুদ্ধিকে আসলে কিভাবে ডিফাইন করব আমরা? বুদ্ধিকে আমরা বলতে পারি এটা শিক্ষণের সামর্থ্য। আমরা ধরো অনেকজন একটা ব্যাচে পড়তেছে, অনেকজন পড়তেছে, তো আমি যে পড়াইতেছি সবাই কিন্তু সেমভাবে বুঝবে না বা সবাই সেম জিনিসটা নিতে পারবে না। কোশ্চেনটা করাও কিন্তু একটা স্কিল বা একটা আর্ট, যে আমি যে টপিক তোমাকে পড়াচ্ছি সে টপিক তোমাকে কোশ্চেন করতেছো, কোশ্চেন করতে পারো একটা স্কিল বা একটা আর্ট, বুঝেছ? তো যত তুমি কোশ্চেন করবা, তোমার মনের কৌতূহল যত বেশি তোমার বাড়বে, তত বেশি তুমি জানতে পারবা। তো শিক্ষণের সামর্থ্যটাকেও বুদ্ধি দ্বারা আমরা ডিফাইন করতে পারি। তারপর দেখো, একজন ব্যক্তির অর্জন করা সামগ্রিক জ্ঞান। আচ্ছা, সামগ্রিক জ্ঞান, আমার জামাটার ইয়ার জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা দেখো, বুদ্ধির প্রকৃতি কি, শিক্ষণের সামর্থ্য। আরেকটা হচ্ছে দেখো, একজন ব্যক্তির অর্জন করা সামগ্রিক জ্ঞান। সামগ্রিক জ্ঞান বলতে কি বোঝায়? জাস্ট ওয়ান সাইডেড নলেজ না। কেউ পড়াশোনায় খারাপ হইতেই পারে, কিন্তু তার অন্যান্য দিকেও কিন্তু ভালো কোয়ালিটি থাকতে পারে। যেমন একজন ভালো ফুটবল খেলতে পারে, ভালো আর্ট করতে পারে, ভালো গান গাইতে পারে, তো এইসব কোয়ালিটিও কিন্তু থাকতে পারে। আচ্ছা, এইসব সমগ্র জ্ঞান দিয়ে কিন্তু মানুষের বুদ্ধিটা মানুষ মেজার করে। যেমন ধরো আমি যদি বলি যে বিভিন্ন ধরনের যে বুদ্ধি অভিক্ষাগুলো আছে, বুদ্ধি টেস্ট বা ইন্টেলিজেন্স টেস্টগুলো আছে, সেখানে কিন্তু মিউজিক, তারপর তোমার ডান্স, এগুলোর পরেও কিন্তু স্কোর থাকে, ঠিক আছে? তো সামগ্রিক জ্ঞান মিলে কিন্তু বুদ্ধি তৈরি হয়। আরেকটা হচ্ছে দেখো, সাধারণভাবে পরিবেশ এবং পরিস্থিতিকে সাফল্যের সাথে উপযোজন করার যে ক্ষমতা। মানে কি,
এটাই যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের সাথে যায়, তাই না? যে পরিবেশের সাথে অভিযোজন করে বা মানে মানিয়ে নিয়ে খাপ খাইয়ে নিয়ে বেঁচে থাকাই হচ্ছে বুদ্ধির প্রকৃতি। এই তিনটাই মূলত বুদ্ধির প্রকৃতি: শিক্ষণের সামর্থ্য, সামগ্রিক জ্ঞান এবং উপযোজনের ক্ষমতা। বুঝতে পেরেছ? ওকে, যে কোনো কোশ্চেন তোমরা কমেন্ট করতে থাকো, আমার কোনো জাস্ট কোশ্চেন করো, কোনো কোশ্চেন নেই? ফারজানা আক্তার, ভালো আছি আপু। ওকে, তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা আমাকে বলো তো যে কোশ্চেন করবো তোমাদের একটা, হ্যাঁ নাকি পরে করব? চার্লস ডারউইন, কোশ্চেনটা করি। চার্লস ডারউইন কত সালে হেরিডিটারি জিনিয়াস নামে একটি বই প্রকাশ করেন? কত সালে? সালটা আমাকে কমেন্ট করে বলো, দেখি তোমাদের মনে আছে কিনা। কত সালে? আমি ভালো আছি, তোমরা আশা করি তোমরাও ভালো আছো। ভালো না থাকলে ভালো থাকতে হবে, ভালো না থাকলে কিচ্ছু হবে না, নিজেকে ভালো থাকতে হবে। বলো কত সালে? হ্যাঁ 1869। 1869। ওকে গুড। এটা কিন্তু এমসিকিউ, তোমাদের এইচএসসি বলো টেস্ট বলো এমসিকিউতে এটা দিবে, 1869। এখন আসি আরেকজন বিজ্ঞানীকে নিয়ে। আচ্ছা কে কোশ্চেন করছো? আর্টস থেকে পুরো সাইকোলজিস্ট হওয়া যায় কিনা? হ্যাঁ আর্টস থেকে পুরো সাইকোলজিস্ট হওয়া যায়। তোমার যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আর্টস থেকে 20টা সিট থাকে সাইকোলজির জন্য, তো এখান থেকে পড়েও সাইকোলজিস্ট হওয়া যায়, কোনো ব্যাপার না। আচ্ছা দেখো, চার্লস পিয়ারম্যান নামক একজন বিজ্ঞানী, তার মানে বিভিন্ন বিজ্ঞানী এখন মতবাদ দেওয়া শুরু করছিল। তো এর মধ্যে চার্লস পিয়ারম্যানের বক্তব্যটা, তার মানে মতবাদটা খুবই মানে গুরুত্বপূর্ণ বা খুবই অবদান রাখছিল। তিনি কি বলতেছেন যে আমাদের যে মানসিক ক্ষমতা, যে বুদ্ধি, সেটার মধ্যে দুইটা ভাগে ভাগ করতে পারি আমরা। হ্যাঁ, একটা হচ্ছে জেনারেল অ্যাবিলিটি, মানে যেটা সবার মধ্যে থাকে, আর একটা হচ্ছে স্পেশাল বা স্পেসিফিক, যেটা কিছু মানুষের মধ্যে থাকে। যেমন জেনারেল অ্যাবিলিটি বলতে আমরা যদি বলি যে খাওয়া, গান গাওয়া, মানে খাওয়া গান গাওয়া না, গান গাওয়া তো স্পেশাল, এটা খাওয়া, তারপর হাঁটা চলা, বা কারো কথা রেসপন্স করা, আগুনে হাত দিলে আগুন দেখলে সেটা হাত সরিয়ে নেওয়া, বা ব্লা 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 ব্লা, অনেক কিছু, মানে যেটা আমরা সবাই করতে পারি, সাধারণ মানুষ, এটা আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে করতে পারি। আর স্পেসিফিক অ্যাবিলিটি বা স্পেশাল অ্যাবিলিটি, এটা যদি বলি আমরা, যে ধরো একজনের হাতের লেখা খুব সুন্দর হয়, একজনের গানের গলা খুব সুন্দর হয়, একজন বাই বোন ধরো নাচতে পারে, বাই বোন তার গানের গলা সুন্দর হয়, মানে ব্রেন উইথ বিউটি, এই টাইপ কিছু একটা। তো হচ্ছে তোমার বিউটি উইথ ব্রেন, তো এইরকম কিছু যে স্পেশাল গুণগুলো, সেগুলো হচ্ছে বিশেষ তোমার মানসিক শক্তি। এই তিনি চার্লস পিয়ারম্যান, এই তত্ত্বকে বলা হয় দ্বি উপাদান তত্ত্ব। যেহেতু দুইটা উপাদান বলছে, তাই দ্বি উপাদান তত্ত্ব। দ্বি উপাদান তত্ত্ব তোমরা কিন্তু খাতায় নোট করবা, আমি কিন্তু নোট দেখবো, নোট করে পোস্ট করবা। ওকে আচ্ছা এখন আসি এই যে তোমাদের, আচ্ছা এটাও কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যে চার্লস পিয়ারম্যান কি উপাদান বা কি তত্ত্ব দিয়েছিল, তিনি কি কি বলেছেন, একটা জেনারেল অ্যাবিলিটি, একটা হচ্ছে স্পেশাল অ্যাবিলিটি। ওকে এখন আসি আরেকজনটা, ইনিও কিন্তু মনোবিজ্ঞানী, থার্স্টন। ইনি বিভিন্ন স্কেল তৈরি করেছেন, এই স্কেল তৈরি করে মনোবিজ্ঞানীদের ঝামেলা তৈরি করে দিয়েছেন। যাই হোক, এই স্কেল তৈরি করছিলেন, এগুলোও কিন্তু এমসিকিউতে দেয়। এমসিকিউ কিভাবে দেয় আমি বলতেছি, কোন কোশ্চেনটা দেয় দেখো। এই থার্স্টন কি বলতেছেন যে বুদ্ধি বা মানসিক শক্তি কখনো একটা স্পেসিফিক গুণ না, এটা অনেকগুলা গুণের সমষ্টি, অনেকগুলো বিষয়ের সমষ্টি, অনেকগুলো কোয়ালিটির সমষ্টি। তিনি মূলত 7টা কোয়ালিটি বলছেন, যে এই 7টা কোয়ালিটি মিলে একটা মানুষের বুদ্ধি তৈরি হয়। সেই 7টা কোয়ালিটি আমরা একটু জানবো। দেখো বলতেছে যে বাচনিক বোধ ক্ষমতা, বাচনিক বোধ ক্ষমতা, এটা হচ্ছে কি, কথা বলতে পারা বা উত্তর দেওয়া, ঠিক আছে। বাচনিক বোধ ক্ষমতা। 2 হচ্ছে শব্দ ব্যবহার, যে আমরা কথা বলতেছি সেখানে আমি ওয়ার্ড ইউজ করতে পারতেছি কিনা। হ্যাঁ, যে অনেকে আছে না ধরো কথা বলতে পারে না বা এই টাইপ, তো ওই টাইপ না হয় আমরা যে স্পেসিফিক মানে সাধারণভাবে কথা বলতে পারছি কিনা। দেন সংখ্যা, নাম্বার চিনতে পারছি কিনা, কাউন্ট করতে পারছি কিনা। কাল, কাল মানে কি, মানে দিক, ধরো এই যে দক্ষিণ দিক, পশ্চিম দিক, বা কোনো একটা জায়গার নাম, এরকম করতে পারছি না, এটা বুঝতে পারছি কিনা। অ্যান্ড স্মৃতি, কোনো কিছু শেখার পর সেটা মেমোরিতে রাখতে পারছি কিনা। এবং প্রত্যক্ষণ ক্ষমতা, প্রত্যক্ষণ কি, তোমরা কি সেন্সেশন পারসেপশন পড়েছো, সংবেদন প্রত্যক্ষণ? প্রত্যক্ষণ হলো একটা বিষয় দেখে সেটা ইন্টারপ্রিটেশন নেওয়া, যে একটা বিষয় আমি দেখলাম যে এটা আগুন, ওকে এটা
আগুন, তখন আমি এটা জাস্ট দেখলাম, এটা হচ্ছে সেন্সেশন। দেখুন, দেখার পর বুঝলাম যে ও আচ্ছা এটা আগুন, এটা আগুন, এই জিনিসটা হচ্ছে আগুন। এটা হচ্ছে প্রত্যক্ষণ করা, বোঝা, বুঝতে পারা হচ্ছে প্রত্যক্ষণ ক্ষমতা। তো একটা জিনিস দেখে সেন্সেশন নেওয়ার পর সেটা বুঝতে পারা হচ্ছে কি প্রত্যক্ষণ এবং বিচার শক্তি বা রিজনিং, এটা হচ্ছে রিজনিং। ধরো কোনো একটা ভালো এবং মন্দের মধ্যে তোমাকে বলতে হলো এটা বিচার করো, বা কোনো একটা কেস, কোনো একটা ইভেন্টে তোমাকে বলো তুমি বিচার করো, এই যে তুমি তোমার নিজের মেধা লাগিয়ে বুদ্ধি লাগিয়ে বিচার করবা, এটা হচ্ছে বিচার শক্তি। তো থার্স্টন বলেছেন যে এই সাতটা বিষয়ের সমন্বয়ে মানুষের বুদ্ধি তৈরি হয়। থার্স্টন কি বলছেন? সাতটা উপাদানের কথা বলছেন। এই সাতটা কিন্তু এমসিকিউ এর জন্য দেয়, মানে এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। সাতটা মৌলিক উপাদানের কথা বলেছেন। বুঝতে পেরেছো? বুঝছো কিনা জানাও আমাকে, কোনো কোশ্চেন থাকলে করো। আচ্ছা, এখন আসি আমরা একটা যে দেখবো কার আইকিউ কেমন হলে তার কি হয়। আচ্ছা, তোমরা কখনো আইকিউ মেজার করছো? আইকিউ কখনো মানে নিজের বুদ্ধি মেপেছো যে আমার আইকিউ কত, একটু দেখি? কখনো মনে হয়েছে? বলো, আইকিউ কখনো মেজার করেছো? আইকিউ কখনো মানে নিজের বুদ্ধি কখনো পরিমাপ করছো? বাচনিক ক্ষমতার কাজ এই যে কথা বলতে পারা, কেউ আমাকে উত্তর দিচ্ছে, মানে প্রশ্ন করছে, আমি সেটার উত্তর দিচ্ছি, এটা হচ্ছে বাচনিক ক্ষমতা। বাচনিক কথা মানে কথা বলা, ভার্বাল এক্সপ্রেশনটা, কথার মাধ্যমে রেসপন্স করা। আমাদের এক্সপ্রেশন কত আছে? ভার্বাল এবং নন ভার্বাল। নন ভার্বাল কোনগুলো? যেগুলো আমরা ইশারা ইঙ্গিতের মাধ্যমে, গেস্টার পোস্টারের মাধ্যমে বোঝাই। আচ্ছা, আমি একটু বলি যে দেখো এখানে ওয়েক্সলার দিয়েছিল, ডেভিড ওয়েক্সলার। এখানে মূলত তিনি একটা বলে দিয়েছিলেন, চার্ট করে দিয়েছেন যে আইকিউ এর মধ্যে থাকলে সে এরকম। ওকে, এখন একটু দেখো, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউ, হ্যাঁ, এমসিকিউতে দেয়। আচ্ছা, দেখো বলতেছে যে 130-এর ঊর্ধ্বে, মানে তো কারো আইকিউ যদি 130 হয় তার কিন্তু অতি উন্নত বুদ্ধিসম্পন্ন, ভেরি সুপিরিয়র, সে অনেক হাই কোয়ালিটির একজন মানুষ। আমাদের ডিপার্টমেন্টে একটা টিচার আছে, ওনার নাকি আইকিউ 145। যাই হোক, হচ্ছে 100, হ্যাঁ স্যার অনেক ভালো, স্যার অনেক ব্রিলিয়ান্ট যদিও। তো 120 এবং 129-এর মধ্যে থাকলে, 120 থেকে 129-এর মধ্যে থাকলে সে হচ্ছে উন্নত বুদ্ধিসম্পন্ন, মানে অতি উন্নত থেকে একটু নিচে। তারপরে দেখো 110 থেকে 119-এর মধ্যে থাকলে, 110 থেকে 119-এর মধ্যে থাকলে সেটা হচ্ছে উচ্চ সাধারণ। ঠিক আছে, মানে সাধারণের থেকে একটু ওপরে। আমাদের নর্মাল লেভেলে একটা মানুষের আইকিউ, মানে আমরা যত মানুষ আছি এভারেজ আইকিউ যেটা হয় সেটা হচ্ছে 90 থেকে 109-এর মধ্যে। সবাই তুমি মানে বেশিরভাগ মানুষেরই, মানে মোস্ট এভারেজ হচ্ছে 90 থেকে 109-এর মধ্যে আইকিউ থাকে। তো এরা হচ্ছে সাধারণ বুদ্ধিসম্পন্ন, জাস্ট এভারেজ, মানে বেশিরভাগই এটা থাকে। তারপরে উচ্চ। এখন আসি এরপরে নিচে, মানে সাধারণ বুদ্ধি থেকে নিচে কিন্তু বুদ্ধি প্রতিবন্ধিতা শুরু হয়। ওকে, দেখো 80 থেকে 89 এটা হচ্ছে নিম্ন সাধারণ, এবং 70 থেকে 79 এটা হচ্ছে সীমান্তবর্তী একদম লেভেল, একদম কাটাই। এর নিচে গেলে বুদ্ধি প্রতিবন্ধী। 70-এর কম হচ্ছে মানসিক প্রতিবন্ধী, মেন্টালি রিটার্ডেড চিলড্রেন। বুঝতে পারছো? তোমাদের কি আইকিউ মেজার করার ইচ্ছা আছে? রাজশাহীর কারো আইকিউ মেজার করার ইচ্ছা থাকলে আমাকে বইলো। আমার আইকিউ আপু একটু স্লো বলেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। আমাদের যখন ধরো আইকিউ মেজার করা শেখানো হচ্ছিল, আমাদের জাস্ট একটা কোশ্চেনারি দেওয়া হয়েছিল, 3 জন করে একটা কোশ্চেনারি, তিনজনে একটা নিয়ে টানাটানি করতে করতে আর আইকিউ মেজার করা হয়নি। আচ্ছা, আমি একটু স্লো যাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, বুঝতে পারছো তো? এটা 130-এর উপরে থাকলে সেটা হচ্ছে অতি উন্নত, 120 থেকে 129-এর মধ্যে থাকলে উন্নত, তারপরে কি 110 থেকে 119-এর মধ্যে থাকলে এটা হচ্ছে উচ্চ সাধারণ, তারপরে তোমার 90 থেকে 109-এর মধ্যে থাকলে সাধারণ, একদম এভারেজ, তারপরে হচ্ছে 80 থেকে 89 হচ্ছে নিম্ন সাধারণ, উচ্চ সাধারণ, নিম্ন সাধারণ। ঠিক আছে, 90 থেকে 109-এর উপরে থাকলে উচ্চ সাধারণ, নিচে থাকলে নিম্ন সাধারণ। ওকে, তারপরে দেখো 80 থেকে 90 বললাম নিম্ন সাধারণ, 70 থেকে 79 এটা হচ্ছে তোমার একদম ব্রডার লাইন যেটাকে বলা হয়, ব্রডার লাইন, সীমান্তবর্তী, এবং 70-এর কম হচ্ছে মানসিক প্রতিবন্ধী। ওকে, এটা ক্লিয়ার করলাম। আচ্ছা,
দেখো বুদ্ধির ক্ষেত্রে বংশগতির প্রভাব, এটা তোমরা কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে পড়ছো না আচরণে? বুদ্ধির ক্ষেত্রে বংশগতির প্রভাব আছে না পরিবেশের প্রভাব আছে, পড়ছো তো? তো আমি আরেকটু বলি যে বুদ্ধির ক্ষেত্রে বংশগতির প্রভাব কি এবং পরিবেশের প্রভাব কি, আর কোনটার বেশি প্রভাব রয়েছে। তো এই বংশগতির প্রভাব তোমরা পড়ছো সে ফার্স্ট পেপারে, তারপর আমি বলি যে বংশগতির প্রভাবে একজন তোমার বিজ্ঞানী, মার্কিন মনোবিজ্ঞানী নিউম্যান, ফ্রিম্যান এবং হলজিঙ্গার, তারা হচ্ছে 19 জোড়া যমজ নিয়ে এক্সপেরিমেন্ট করেছিল। তারা 19 জোড়া যমনের মধ্যে এক জোড়া হচ্ছে রিচার্ড এবং রেমন্ড, তাকে হচ্ছে একজনকে তোমার ধনী পরিবারে রাখা হয়েছিল, অ্যাডাপ্টেশন দেওয়া হয়েছিল, আর একজনকে তোমার মানে গরিব মধ্যবিত্ত পরিবারে অ্যাডাপ্টেশন দেওয়া হয়েছিল। তো দুইজন দুই পরিবেশে বসবাস করার পর 10 বছর পর যখন তাদেরকে আনা হলো এবং তাদের আইকিউ মেজার করা হলো, দেখা গেল তাদের বুদ্ধি প্রায় সেম। তারা কিন্তু যমজ ভাই, হ্যাঁ জেনেটিক্যালি কিন্তু তারা হচ্ছে যমজ ভাই, এবং হচ্ছে তাদের আইকিউ দেখা গেল ভিন্ন পরিবেশে থাকার পরে দেখা গেল প্রায় সেম। তো এখানে আমরা যে বংশগতি বা জেনেটিক বা ইনহেরিটেন্সের গুরুত্বটা বুঝতে পারছি। ওকে, বুঝতে পারছো তোমরা বংশগত? এটা চেঞ্জ করলাম। বুঝতে পারছো? চেঞ্জ করলাম। ওকে ওকে, দেখো আচ্ছা এখন তোমাদের এটা একটু পড়তে হবে, হ্যাঁ এই রেশিওগুলো বা এই কোরিলেশন সহগগুলো তোমাদেরকে পড়তে হবে। কোরিলেশনটা কি আমি একটু বলি, আমরা স্ট্যাটিস্টিক্সে মনে হয় তোমাদের নাই, তাও বলি আমি একটু। এই কোরিলেশন মানে হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্ক কি, মানে বেশি না কম, কত বেশি, এটা প্লাস থেকেও মাইনাস হতে পারে। প্লাস হইলে এটা ভালো দিক এবং নেগেটিভ হইলে এটা খারাপ, মানে হচ্ছে নেগেটিভলি কোরিলেটেড, মানে এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। পজিটিভ হলে এটার সাথে একটা সম্পর্ক আছে। তো বুচার এবং ম্যাকগুই নামে দুইজন বিজ্ঞানী এরা এই কোরিলেশন সহগটা তৈরি করেছিলেন। কিসের কোরিলেশন সহগ? যে এক যমজ ভাই বোন বা নিজের ভাই বোনের মধ্যে এই আইকিউ বা বুদ্ধির যে পরিমাপে সে সহগটা, তার সাথে ওর কত মিল, তার সাথে আমার সাথে আমার ভাইয়ের বা তোমার সাথে তোমার ভাইয়ের যমজ দুই ভাইয়ের মধ্যে আইকিউ এর কত মিল, তাদের বুদ্ধির কত মিল, এইটা নির্ণয় করেছিল বুচার এবং ম্যাকগুই। দেখো কি বলতেছে, এটা একটু মুখস্থ করে ফেলবা, এই চারটা একটু মুখস্থ করে ফেলবা একদম। দেখো বলতেছে বুচার এবং ম্যাকগুই, হ্যাঁ 1990 সালে একটা মানে কোরিলেশন সহগ তৈরি করেছিলেন। দেখো অভিন্ন যমজ বলতে মানে যে যমজ বাচ্চা দুইটা ছেলে দুইটা মেয়ে হয় এরকম অভিন্ন যমজ, এদের মধ্যে কোরিলেশন অনেক বেশি। দেখো 0.86 0.0.86, অনেক বেশি, প্রায় 1-এর কাছাকাছি, মানে এদের বুদ্ধি প্রায় সেমই হয়, বুঝতে পারছো? তারপর দেখো পিতামাতা এবং শিশু, পিতামাতার সাথে এবং বাচ্চাদের যে আইকিউ এর যে রিলেশনটা সেটা কত, দেখো 0.56, এটাও কিন্তু অনেকই বেশি। 0.56 মানে হয় না বাবা মা বুদ্ধিসম্পন্ন হলে মাও হচ্ছে বাচ্চাও তোমার কি বলবো ইন্টেলিজেন্ট হবে এরকম। এবং ভাই এবং বোন, সেটা ভাই, হ্যাঁ ভাই এবং বোন, ধরো তুমি এবং তোমার ভাই বা তুমি তোমার বোন, এরকম এদের মধ্যে সম্পর্ক হচ্ছে কত 0.53, এটাও কিন্তু পজিটিভ, হ্যাঁ সবই কিন্তু পজিটিভ, মানে সবার মধ্যে কিন্তু একটা রিলেশন আছে 0.53। ভাই বোনের অর্ধেকের মধ্যে অনেক ভাই বোন যদি থাকে, ধরো তুমি একটা 3জন ভাই বোন বা 4জন ভাই বোন, এরকম ভাই বোনের মধ্যে তোমার হচ্ছে এর সাথে কত 0.31, এটা হচ্ছে 0.31 এরকম। আচ্ছা এবার চাচাতো আসি, চাচাতো মামাতো এবং খালাতো ভাই বোনের মধ্যে 0.15, এদের মধ্যে তেমন একটা নাই, বাট রিলেশন আছে যে ওই আমার হয় না অনেক সময় হয়ে যায় যে ওই খালাতো ভাই ব্রিলিয়ান্ট ইন্টেলিজেন্ট, এও ইন্টেলিজেন্ট হয়। তো এরকম যে চাচাতো খালাতো মামাতো ভাই বোনের মধ্যে 0.15, অভিন্ন যমজের মধ্যে অনেক বেশি, তারা প্রায় সেম ইন্টেলিজেন্টের সমকামী মানে হয় অধিকারী হয়। এরা হচ্ছে কত 0.86। পিতামাতা শিশু হচ্ছে 0.56, ভাই এবং বোন হচ্ছে 0.53, ভাই বোনের অর্ধেকের মধ্যে হচ্ছে 0.31। বুঝতে পারছো তোমরা? ওকে আচ্ছা, বুঝতে পারছো? বুঝতে পেরেছো এতটুকু?
আচ্ছা, এখন আসি আমরা কি করব, এখন কি পড়বো, এটা পড়লাম তো না। এখন বুদ্ধির ক্ষেত্রে পরিবেশের প্রভাব। বুদ্ধির ক্ষেত্রে পরিবেশের প্রভাব কি, যে যে পিতামাতার এডুকেশন, অর্থনৈতিক অবস্থা, যার পড়ার পরিবেশ বলি, সব কিছুর অ্যাভেলেবিলিটি বলি, সেইগুলো কিন্তু আমাদের বুদ্ধির ক্ষেত্রে অনেক বেশি মানে ভূমিকা রাখে। নেচার এবং নার্চার, এই নার্চার জিনিসটা আমাদের বেড়ে ওঠার জন্য অনেক বেশি না অনেক বেশি ইম্পর্টেন্ট যদি বলা চলে। যে ধরো একজন ব্রিলিয়ান্ট মানুষ বা বাচ্চা, সে অনেক কিছু করতে পারে কিন্তু সে সুযোগ পেল না, চান্স পাইল না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সে ডেভেলপ করতে পারবে না। তার যে বুদ্ধিটা সেটা কিন্তু ধার দেওয়া হবে না, শান দেওয়া হবে না, যেটাকে বাংলা ভাষায় বলে। তো বুদ্ধির ক্ষেত্রে বা বুদ্ধি ইনভলভের ক্ষেত্রে, বুদ্ধি ইনক্রিজিংয়ের ক্ষেত্রে তোমার পরিবেশের প্রভাবও আছে, বংশগতির প্রভাবও সেমভাবে আছে। বুঝতে পারছো? মানে সেমভাবেই এই প্রভাবগুলো দেখা যায়। এক্ষেত্রে কোনোটা বেশি না, কোনোটা কমও না। বুঝতে পারছো? নেক্সট স্লাইডে যাব। কেন বই নেই কেন তোমার রিমা? বই কিনতে হবে তো, বই ছাড়া পড়া হবে? আচ্ছা, বুদ্ধির বিকাশে বংশগতি এবং পরিবেশ দুইটারই সমান ভূমিকা পালন করা যায়। আচ্ছা, এখন আসি, এই যে বুদ্ধি অভিক্ষা করব আমরা, এই বুদ্ধি অভিক্ষার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। বুদ্ধি অভিক্ষাগুলোকে আমি একটু যদি বলতে চাই, যে এই যে আইকিউ টেস্ট করব না, এই আইকিউ টেস্ট তোমাকে কিভাবে করাবো আমি, যে সেখানে কিছু কোশ্চেন থাকবে, প্রশ্ন থাকবে, সেটা তোমার আনসার দিতে হবে। তো এই প্রশ্নগুলো তো হুট করে আমি বানাতে পারবো না, এগুলোর তোমার হচ্ছে মেজার করে, এগুলো বৈজ্ঞানিকভাবে টেস্ট করে বানানো হয়েছে, অনেক পরিশ্রম কাঠখড় পুড়িয়ে প্রশ্নগুলো করা হয়েছে। তো এই প্রশ্নগুলো বা কোশ্চেনারি বা এই অভিক্ষাগুলোর কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি দেখো, সেই বৈশিষ্ট্যগুলো কি কি? একটা হচ্ছে বস্তুনিষ্ঠতা, অবজেক্টিভিটি। এটা কি আসলে, ধরো আমি এখন যে একটা টেস্ট করতেছি, সেই টেস্টের যে রেজাল্টটা আমি পাবো 2 মাস পর করলে সেম রেজাল্টটাই পাবো। এই ক্ষেত্রে রেজাল্টের কোনো ফারাক আসবে না। যদি ঠিকঠাক থাকে তাহলে সেটা বলবো যে এই টেস্টটা আমার অবজেক্টিভ টেস্ট। ওকে। নির্ভরযোগ্যতা, রিলায়েবিলিটি, মানে এটা যে হচ্ছে ঠিক, এটা যে আমি আইকিউ টেস্ট করছি, তোমার আইকিউ টেস্টের জন্য আমার কোশ্চেনগুলো যে ঠিক, এটা আমাদেরকে বের করতে হবে। যদি রিলায়েবল না হয়, নির্ভরযোগ্য না হয়, বা আমি তোমার আইকিউ টেস্ট করব কিন্তু আমি তোমাকে ব্যক্তিত্বর কোশ্চেন দিয়েছি, তাহলে কি হবে? হবে না। এক্ষেত্রে নির্ভরযোগ্য একটা কোশ্চেনারি থাকতে হবে। তারপর দেখো যথার্থতা, অ্যাকিউরেসি থাকতে হবে, ভ্যালিডিটি থাকতে হবে, যে যে কাজের জন্য আমি টেস্টটা করতেছি সেই কাজটাই হওয়া লাগবে। তোমার আইকিউ পরিমাপের জন্য আমি টেস্টটা করতেছি, সেখানে আইকিউ রিলেটেড কোশ্চেনই থাকা লাগবে, ভ্যালিড হওয়া লাগবে। দেখো প্রয়োগযোগ্যতা, অ্যাপ্লিকেবিলিটি বলতে বোঝায় তোমার যে আমি আইকিউ টেস্ট করছি সেটা কেন করছি। আচ্ছা, আমরা যে আইকিউ টেস্ট করি, ব্যক্তিত্বর টেস্ট করি, তারপর তোমার অ্যাংজাইটি লেভেলের টেস্ট করি, এগুলো কেন করি? যখনই একজন ধরো মেন্টালি একটু ডাউন পারসন আসে আমাদের কাছে, মানে পেশেন্ট ক্লায়েন্টের কাছে, কাউন্সিলর কাছে আসে, তখন আমরা তাদের আইকিউ লেভেলটা মেজার করি, অ্যাংজাইটি লেভেল মেজার করি, কারণ সেই হিসেবেই তাকে ট্রিটমেন্টটা আমি দিব। তার আইকিউ যদি খুবই কম হয়, তাকে কিন্তু আমি একটা টেকনিক, তোমার সিবিটি বা ওই টাইপ কিছু থেরাপি আমি দিতে পারবো না। এই জন্য তার টেস্টগুলো করা হয়। ওকে। মিতব্যয়িতা, অবশ্যই এটা কি করতে হবে, অনেক কস্টলি হওয়া যাবে না। তারপর আদর্শায়ন, নর্মেটিভ, মানে যে আমরা যে একটা আইকিউ এর একটা চার্ট পড়লাম না, 90 থেকে 109 মধ্যে সাধারণ বুদ্ধি, তার উপরে গেলে উচ্চ, নিচে গেলে নিম্ন, এরকম নর্ম থাকা লাগবে। এবং বিশ্লেষণ এবং তুল্যতা, বিশ্লেষণ করতে হবে। যে তুমি 90 পেলে, তো ধরো তোমার আইকিউ হচ্ছে 110, 110 হলে আমি কি বলবো, ও তুমি সাধারণ বুদ্ধি সম্পন্ন, তোমার এভারেজ আইকিউ, তোমার আইকিউটা এভারেজ, আর 10টা সাধারণ মানুষের মতো। এটাই, তুমি কখনো মেন্টালি রিটার্ডেড না, আবার একদম উচ্চ না, এরকম বিশ্লেষণ ক্ষমতা থাকা লাগবে। তোমরা কি বুঝতে পারছো যে আইকিউ বা বুদ্ধি অপেক্ষার কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো কি বুঝতে পারছো? কোন কোন কোশ্চেন করা হয়? কোশ্চেন ধরো অনেক প্রকারই হয়, বিভিন্ন ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকে, থিঙ্কিং কোশ্চেন থাকে, মানে অনেক ম্যাথ থাকে, অনেক ভাবনা চিন্তার কনফিউজিং ধাঁধা থাকে। বুঝতে পারছো? ওকে, নেক্সট স্লাইডে যাব।
বুঝতে পারছো? ওকে। আচ্ছা, নর্মেটিভটা আদর্শায়নটা এটাকে বলা হচ্ছে তোমার একটা সব কিছুর আদর্শমান হয়। যেমন তোমার পরীক্ষায় তোমার 100তে পরীক্ষা, তোমার পাস কত 33-এ, এখানে একটা তোমার নির্দিষ্ট একটা মান সেট করে দিয়েছে যে এই 33-এর নিচে পাইলে তুমি ফেল করবা, তাই না? 33-এর কম পাইলে তুমি ফেল করবা, তোমাকে পাস করতে হলে 33 পাইতে হবে। তেমনইভাবে প্রত্যেকটা আইকিউ টেস্টের এরকম একটা মান সেট করে দেওয়া হয়েছে। যেমন আমরা আগে চার্টে পড়লাম যে 90 থেকে 110-এর মধ্যে হলে এখানে কি হবে, এটা সাধারণ বুদ্ধিসম্পন্ন বা এভারেজ আইকিউ একটা পার্সন হবে। তো এরকম বিভিন্ন মানে প্রত্যেকটা টেস্টের এরকম স্ট্যান্ডার্ডাইজড একটা মান থাকে, নর্ম থাকে, ঠিক আছে, যে এটার জন্য এটা দরকার, এটার জন্য এটা সেট, এর ওপরে গেলে তুমি ভালো, এরপরে গেলে খারাপ, বা খারাপ ভালো খারাপ না, মানে কম বেশি এরকম। এভারেজ থেকে নিচে গেলে হচ্ছে কম এবং নিম্ন, এবং ওপরে গেলে উচ্চ, এটা হচ্ছে নর্ম। বুঝতে পারছো? ওকে ওকে, আমরা হচ্ছে একটু নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, আচ্ছা, এখন আসি আমরা বুদ্ধাঙ্ক থেকে। তোমরা কি এর আগে আইকিউ নির্ণয় করছো? চেষ্টা করছো আইকিউ কিভাবে নির্ণয় করা যায়? আচ্ছা, ইন্টেলিজেন্স কোশেন্ট, বুদ্ধাঙ্কর ইংলিশ হচ্ছে কি ইন্টেলিজেন্স কোশেন্ট। ইন্টেলিজেন্স কোশেন্ট বানানটা সবাই ঠুটস্থ করে ফেলবা, এই বানানটা সবাই মুখস্থ করে ফেলবা। কোশেন্ট বানান কি? QUOTIENT, QUOTIENT, কোশেন্ট, ইন্টেলিজেন্স কোশেন্ট, ইন্টেলিজেন্স কোশেন্ট, এটা হচ্ছে বুদ্ধাঙ্কর বা আইকিউ এর ফুল মিনিং হচ্ছে ইন্টেলিজেন্স কোশেন্ট। এটা কিন্তু এমসিকিউতে অনেক দেয়, এমসিকিউতে অনেক দেয়। ওকে, দেখো, বুদ্ধাঙ্কর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইন্টেলিজেন্স কোশেন্ট, যাকে বলা হয় আইকিউ। তো মানে বুদ্ধাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করি? এক্ষেত্রে দুইটা টার্ম লাগে, একটা হচ্ছে মানসিক বয়স আর একটা হচ্ছে প্রকৃত বয়স। প্রকৃত বয়স কোনটা? জন্ম থেকে এখন পর্যন্ত আমার যে এজটা ধরা হয়, ধরো কারো 19 বছর 18 বছর যেটাই হয় না কেন, সেটা হচ্ছে তার প্রকৃত বয়স। এবং মানসিক বয়স কি? মানসিক বয়স হচ্ছে প্রত্যেকটা বয়সের জন্য একটা করে কোশ্চেন থাকে। মানসিক বয়স নির্ণয় করার জন্য প্রত্যেকটা বয়সের জন্য একটা করে কোশ্চেন থাকে। তো সে যে বয়স পর্যন্ত কোশ্চেনের আনসার দিতে পারবে সেটা তার মানসিক বয়স। ধরো কারো বয়স হচ্ছে 18, সে হচ্ছে 20 বছর বয়সের যে কোশ্চেনটা সেটা আনসার দিতে পারলো, তখন তার মানসিক বয়স হবে কত? 20। ওকে, বুঝতে পারছো? তো আইকিউটা নির্ণয় করা হয় এই মানসিক বয়স এবং প্রকৃত বয়সের একটা অনুপাত দিয়ে, রেশিও দিয়ে, তাকে শতকরে মানে গুণ করে একটা আইকিউটা নির্ণয় করা হয়। আমরা দেখবো একটু, দেখো, আনুপাতিক হারে নির্দেশ করা হয়। একটু আমরা হচ্ছে বুদ্ধাঙ্কের একটু সূত্রটা দেখি, দেখো কি বলতেছে, যে বুদ্ধাঙ্ক এটা হচ্ছে মানসিক বয়স প্রকৃত বয়স বাই মানসিক বয়স বাই প্রকৃত বয়স ইন্টু 100 লিখি। যদি এটা মানসিক বয়স বা, আচ্ছা আমি একটু ইংলিশে লিখি, MA বাই CA ইন্টু 100। এটা কি বলছে? এটা মেন্টাল এজ। কি বলতেছে? মেন্টাল এজ। আর এটা হচ্ছে কি? ক্রনোলজিক্যাল এজ, ক্রনোলজিক্যাল এজ। মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ, মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ ইন্টু 100। এইভাবে করে আমরা আইকিউটা নির্ণয় করব। এখন আইকিউ নির্ণয় কিভাবে করতে হয় সেটা আমরা এখন শিখব, ঠিক আছে? তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, এখন কিন্তু আমরা একটু ম্যাথ করব, ম্যাথের দিকে যাব। দেখো, এই মানসিক বয়স মানে প্রকৃত বয়স যাই হোক না কেন, মানসিক বয়স সেটাই হবে সে যে বছর পর্যন্ত কোশ্চেনের আনসার দিতে পারবে। এখানে একটা চার্ট আছে, দেখো, এই চার্টটা তোমরা একদম মুখস্থ করে ফেলবা, মুখস্থ। তাহলে তোমাদের আইকিউ নির্ণয়ে বা বুদ্ধাঙ্ক নির্ণয়ের কোনো ম্যাথে তোমরা আটকাবা না। বুঝতে পারছো? এই চার্টটা একদম মুখস্থ করে ফেলবা। কি দেখতেছে বলো তো? যে 2 থেকে 4 বছর বয়সী প্রশ্নের জন্য, 2 থেকে 4 বছর বয়সে যদি সে প্রশ্নের উত্তর দিতে পারে, তাকে আমরা দেব 1 মাস। তাকে আমরা কত দিব? 1 মাস দেব। ওকে, 5 থেকে 15 বছর যদি সে কোশ্চেনের আনসার দিতে পারে, 5 থেকে 15 বছরের জন্য সে যদি আনসার দিতে পারে, তাহলে তাকে দিব কত মাস? 2 মাস। তাকে কত মাস দিব? 2 মাস। ওকে, উন্নত বয়স্ক স্তর 1 এর জন্য হচ্ছে 4 মাস,
স্তর 2 এর জন্য 5 মাস এবং স্তর 3 এর জন্য 6 মাস। ওকে, তোমরা কি বুঝতে পারছো চারটা? সে যদি 2 থেকে 4 বছর বয়সে প্রশ্নের উত্তর দিতে পারে, তার মানসিক বয়স কত দিব আমি? 1 মাস। তাকে এই মার্কসটা পয়েন্টটা আমি দিব। সে যদি 5 থেকে 15 দিতে পারে তাহলে কত হবে তার? 2 মাস। তার 2 মাস দিব তাকে, তার মেন্টাল এজটা আমি 2 মাস দিব। এবং উন্নত বয়স্ক 1 এর জন্য হচ্ছে 4, 2 এর জন্য 5 এবং 3 এর জন্য 6। বুঝতে পারছো? এই চারটা কি বুঝতে পারছো? চারটা একদম মুখস্থ করে ফেলবা। এই চারটা তোমরা একদম মুখস্থ করে ফেলবা। তোমরা একটু খাতা নিয়ে বসছো কিনা বলো আমাকে। আমরা এখন একটা ম্যাথ করবো, আমার সাথে সাথে তোমরাও করবা। ম্যাথটা তোমরা আমার সাথে সাথে করবা। ওকে, আচ্ছা আচ্ছা, আমার সাথে সাথে ম্যাথটা করবা। তার আগে তোমরা এই চারটা সুন্দর করে খাতা লিখে নেবা যে 2 থেকে 4 বছরের জন্য 1 মাস, 5 থেকে 15-এর জন্য 2 মাস, উন্নত স্তর 1 এর জন্য 4, 2 এর জন্য 5 এবং 3 এর জন্য 6। চারটা কি তুলছো? চারটা কি তোলা হয়েছে? এখন আমরা ম্যাথ করব, তোমরা আমার সাথে করবা। উন্নত বয়স্ক স্তর, এটা ওয়েক্সলারের তৈরি। ওয়েক্সলার বলতেছে যারা ধরো আইকিউ উন্নত বয়স্ক বলা হয় এমন একটা কোশ্চেনারিকে যেখানে ধরো একটু মানে ডিফারেন্ট, একটু কঠিন কোশ্চেন থাকে, ঠিক আছে? তো এই কঠিন কোশ্চেনগুলো যদি আনসার দিতে পারে সেটা হচ্ছে উন্নত বয়স্ক 1, তার থেকে আরও কঠিন আছে সেটা হচ্ছে 2, তার থেকে আরেকটু কঠিন সেটা হচ্ছে 3। এটা ওয়েক্সলারের তৈরি করা কোশ্চেন। আচ্ছা, উন্নত বয়স্ক বলতে বোঝাচ্ছে, আমি বলি উন্নত বয়স্ক বলতে বোঝাচ্ছে যে তোমার সবার মতো একদম রেমেডিক্যালি মানে একদম অ্যাকর্ডিংলি এজ না। এটা হচ্ছে উন্নত বয়স্কের জন্য কিছু কোশ্চেন থাকে। কি কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা তো আমরা বলতে পারবো না। কোশ্চেন হচ্ছে একটু হার্ড কোশ্চেন থাকে, নর্মাল এজের থেকে একটু হার্ড কোশ্চেন থাকে। এটা তৈরি করেছিল তোমার ওয়েক্সলার, ডেভিড ওয়েক্সলার। তো তিনি এই কোশ্চেনগুলোর প্রথমে তৈরি করে তার নাম দেন যে উন্নত বয়স্ক স্তর 1। সে যদি একজন মানুষ যদি এই কোশ্চেনগুলো আনসার দিতে পারে তাকে আমরা উন্নত বলবো, স্টেপ 1 বা স্তর 1, লেভেল 1 বলবো। ওকে, লেভেল 1 মানে অনেক ইন্টেলিজেন্ট বলবো, নর্মালের থেকে একটু বেশি ভালো বলবো। দেন 2 এর জন্য আরও একটা কোশ্চেনারি আছে, সেটা যদি আনসার দিতে পারে তাহলে আরেকটু ভালো বলবো। এবং 3 এর জন্য একদম এটা আরও অনেক কঠিন প্রায়, সেটা যদি সে আনসার দিতে পারে তাহলে সে অনেক ব্রিলিয়ান্ট টাইপ। বুঝতে পারছো? এটা হচ্ছে উন্নত বয়স 1, 2, 3। বুঝতে পারছো? ওকে, গুড। এখন যে ম্যাথটা করব তোমরা আমার সাথে করবা। আচ্ছা, এই স্লাইডটা আবার দিছে, দেখো কি বলতেছে। শাওলি, একটা মেয়ের নাম হচ্ছে কি শাওলি, এর বয়স হচ্ছে 10 বছর। কত বছর? 10। সে মানে শাওলি 11 বছর বয়সের সকল প্রশ্নের উত্তর দিতে পারলো। 11 বছর বয়সের সকল প্রশ্নের সে উত্তর দিতে পারলো এবং 12 বছর বয়সের 5টা এবং 13 বছর বয়সের 4টা প্রশ্নের উত্তর দিতে পারলো। ঠিক আছে, উত্তর দিতে পারলো। শাওলির বুদ্ধাঙ্ক কত সেটা নির্ণয় করতে হবে। শাওলির বয়স কত? 10 বছর। তার ক্রোনোলজিক্যাল এজ হচ্ছে 10 বছর। শাওলি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের নাম, ওর নাম দিয়ে দিচ্ছে। তো শাওলির বয়স হচ্ছে 10 বছর। সে হচ্ছে 11 বছর বয়সে সকল প্রশ্নের উত্তর দিতে পারলো, 12 বছরে 5টা এবং 13 বছরে 4টা। তার এখন আইকিউ আমরা মেজার করব। বুঝতে পারছো? তো আগে আমরা বের করিনি, সব মাসে কনভার্ট করতে হবে। তোমরা মনে রাখবা সব কিছু হচ্ছে মাসে কনভার্ট করা লাগবে। আচ্ছা, আমি একটু প্রকৃত বয়সটা বের করি, আমার সাথে সাথে তোমরাও করো। প্রকৃত বয়স আমার সাথে সাথে তোমরাও করো। ওকে, দেখো মানসিক বয়স 10 বছর। তাহলে 10কে আমি যখন 10 বছরকে যদি মাসে কনভার্ট করতে চাই কি করতে হবে? আমাদেরকে 12 দ্বারা গুণ করতে হবে। কত হবে বলো? তোমরা কি খাতা নিয়ে বসছো? আমাকে বলো কত হবে এটা? 120। ওকে, এটা হচ্ছে মানসিক প্রকৃত বয়স। আচ্ছা, এখানে না লিখে আমরা একটু নিচে যাই, নিচে গেলে তো হবে না। আচ্ছা, কোশ্চেনটা তো দেখা যাচ্ছে।
প্রকৃত বয়স 10 গুণন 12 বা 120 মাস। বুঝতে পারছো? এখন আমরা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানসিক বয়স বের করব। মানসিক বয়স। দেখো শাওলি কি করছে, 11 বছরের সব প্রশ্নের উত্তর দিতে পারছে। যখন বলবে যে সব প্রশ্নের উত্তর দিতে পারছে, তখন এটাকে আমরা 12 দ্বারা গুণ করব। কত দ্বারা? 12 দ্বারা। 11 গুণন 12, ওকে? কত হয়? 132, 132, ওকে? এরপরে সে 12 বছরের 5টা, আমরা যে 4টা বলছিলাম সেটা মনে আছে? যে 5 থেকে 15, 12 কার মধ্যে পড়ে? 5 থেকে 15-র মধ্যে। এই 5 থেকে 15 বছরের জন্য আমরা কত মার্কস দিব? কত মাস? 2 মাস দিব, ওকে? কত মাস দিব? 2 মাস। তাহলে আমরা যদি বলি যে 12 বছরের প্রশ্নের জন্য, 12 বছরের, আমি একটু শর্টে লিখি, ওকে? প্রশ্নের জন্য কত হবে? 12 বছরে কয়টা দিতে পারছে? 5টা। তাহলে 5 গুণন 2, 10, তাই তো? 10 মাস, মাস সব মাস, মাস। এবং 13 বছরের 4টা, এটা একটু করে ফেলি। 13 বছরের জন্য 4 গুণন 2, সবগুলো কিন্তু 5 থেকে 15-র মধ্যে যায়, 8, তাই তো? এখন টোটাল মানসিক বয়স হচ্ছে এই যে সবগুলো এখন আমাকে প্লাস করতে হবে। প্লাস করে কত হয়? করতেছো তোমরা আমার সাথে? আমার সাথে করো। এটা হচ্ছে 150। তার মোট হচ্ছে মানসিক বয়স হচ্ছে কি? 150। এখন আমরা আইকিউ নির্ণয় করব। আচ্ছা, আইকিউ নির্ণয় করব কিভাবে? এই যে আমি একটু আইকিউ লিখি। আইকিউ সূত্রটা মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ ইন্টু 100। মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ ইন্টু 100। মেন্টাল এজ কত পাইলাম আমরা? 150 বাই কত হবে বলো তো? ক্রনোলজিক্যাল এজ কত? 120 ইন্টু 100 কত হয়? আচ্ছা, এটা ভাগ করে, আমি একটু ভাগ করি। এটা হচ্ছে কত হবে? 1.25 গুণন 100, 125। তার আইকিউ হচ্ছে কি? 125। বুঝতে পারছো? তোমাদের আনসার কত বেরোলো বলো? তোমাদের আনসার কত বেরোলো? হ্যাঁ, আইকিউ 125। গুড। খাদিজা নো আসি কেন? এটা হচ্ছে 125। তোমরা বুঝতে পারছো তাহলে আইকিউ, ওকে? এখন তোমাদের এটা হোমওয়ার্ক। দেখো, এটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের, এই 2টা কোশ্চেন। তোমরা সবাই এটা হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট করবা। এটা সবাই, এটা না, এটা বাদ দাও। এই যে এই বইটা, এই দুইটা তোমাদের হোমওয়ার্ক, ওকে? সবাই এই 2টা ম্যাথ করে গ্রুপে পোস্ট করবা, আমি কিন্তু দেখব। দেখো, সজীবের প্রকৃত বয়স হচ্ছে 14 বছর। তার বুদ্ধাঙ্ক, এটা বুদ্ধাঙ্ক হচ্ছে 100, এবং তার মানসিক বয়স কত হবে একটু বের করবা। ক্রিটিক্যাল একটু টেকনিক্যালি ভাববা, তাহলে হবে। এবং ইলহামে যদি না পারো তাহলে আমরা নেক্সট ক্লাসে আমি করে দিব, ওকে? সমস্যা নাই, কিন্তু সবাই করবা, চেষ্টা করবা এবং গ্রুপে পোস্ট করবা। এবং 4 বছর, ইলহামের বয়স হচ্ছে 4 বছর। সে 5 বছরের সবকটা প্রশ্ন এবং 6 বছরের 2টা প্রশ্নের উত্তর দিতে পারলো তার বুদ্ধাঙ্ক নির্ণয় করে। 2টা ম্যাথ, ওকে? মনে থাকবে? মনে থাকবে? ওকে, ঠিক আছে। এখন আমরা কিছু টেস্ট করি, যে এতক্ষণ যে কি পড়লাম সেগুলো তোমরা পারছো কিনা একটু টেস্ট করি, আমরা একটু দেখি। বলো, এটা বলো, প্রথম কোশ্চেনটা বলো যে বুদ্ধি হলো জগৎকে অনুধাবন করার ক্ষমতা এবং বাধাসমূহকে মোকাবিলা করার সামর্থ্য। এটা কে দিছে? এই সংজ্ঞাটা কে দিয়েছেন? বুদ্ধি হলো জগৎকে অনুধাবন করার ক্ষমতা এবং বাধাসমূহকে মোকাবিলা করার সামর্থ্য। এটা কে দিয়েছে বলো তো? উত্তর দাও, এটা আনসার দাও। ইয়েস, গ। এটা হচ্ছে কি? ডেভিড ওয়েক্সলার। গুড।
আচ্ছা, সেকেন্ড কোশ্চেন বলো, যাদের বুদ্ধাঙ্ক 90 থেকে 100 এর মধ্যে, যাদের বুদ্ধাঙ্ক 90 থেকে 100 এর মধ্যে, তারা কি হবে? তাদের এক্সপ্লেনেশনটা কি হবে? নিম্ন সাধারণ না উন্নত সাধারণ না প্রতিভাশালী না সাধারণ, কার মধ্যে যাবে এরা বলো তো, মনে আছে কি না? কি বলবো লুবা, কি বলবো আমাকে একটু বলো, কি বলবো? তোমার কোথায় সমস্যা হচ্ছে? একবার না 1000বার বলবো, কোনো সমস্যা নেই। কোথায় সমস্যা আছে, কোনটা বুঝতে পারো না আমাকে একটু বলো। হ্যাঁ, এটা হচ্ছে সাধারণ। এটা কি হবে? সাধারণ। গুড। ওকে, নেক্সট কোশ্চেন আমি যাই যে 3 দেখো, 14 বছর, একটু ভেবে প্রশ্নের উত্তর দেবা। 14 বছর বয়সী তারেক তার থেকে বেশি বয়সের কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি বা পারে না। হ্যাঁ, তাহলে তারেকের মানসিক বয়স কত হবে? আমাকে একটু ভেবে বলো। 14 বছর বয়সী তারেক তার বয়সের থেকে বেশি বয়সের কোনো উত্তর দিতে পারে না, তাহলে তার মানসিক বয়স কত হবে? আমাকে একটু বলো দেখি। কিভাবে কিভাবে হয় বলো, এটা কিভাবে? 3 বলো, 3 বলো, 3। যে 14 বছর বয়সের তারেক তার থেকে বেশি। আচ্ছা, সি বলতেছ? সি কিভাবে হয় আমাকে একটু বোঝাই বলবে, এটা কিভাবে হইল? 3SC। ওকে, 3SC ঠিক আছে, বাট এটা কিভাবে হইল? কোথায় পাইলা? হ্যাঁ, এটা হচ্ছে 14 গুণন 12। সে 14 বছর বয়সে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারছে, তাই 14 গুণন 12 সমান সমান 168। গুড। আচ্ছা, এটা বলো, কত সালে হেরিডিটারি জিনিয়াস গ্রন্থটি প্রকাশিত হয়? কত সালে হেরিডিটারি জিনিয়াস বইটি প্রকাশিত হয় বলো? 1769, 1779, 1869 না 1879, কোনটা হবে বলো? এগুলো সব তোমাদের বোর্ড কোশ্চেন। বলো কি হবে? হ্যাঁ, এটা হচ্ছে 1869। গুড, বাহ, তোমাদের তো অনেক ভালো মনে আছে। এভাবে মনে থাকলে এমসিকিউতে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। আর পরীক্ষায় ভালো করার একটা সিক্রেট টপিক হচ্ছে এমসিকিউতে ভালো করা। এমসিকিউতে তুমি ভালো করতে পারো, ওখানে তোমার মার্কস কাটতে পারবে না। এমসিকিউতে ভালো করতে পারলে রিটেনে এমনি মার্কস পাবা, রিটেনে ভালো হবে, অনেক মার্কস পাবা, কারণ রিটেনে আমাদের সবসময় ভালো হয়। আচ্ছা, যাই হোক, আইকিউ এর ফুল ফর্ম কোনটা হবে একটু বলো তো আমাকে। তোমরা বানানটা নিজে নিজে এখন প্রোনাউন্সিয়েশন করো আমার সাথে, QUO। আচ্ছা, আমি একদম আগে আনসারটা দাও, তারপর বলি কোনটার আনসার। 5-এর আনসার কি হবে? ইয়েস, গুড। সি, সি, ইয়েস, সি, এটা হচ্ছে সি, ইন্টেলিজেন্স কোশেন্ট। QUOTIENT, QUOTIENT, বানানটা একদম ঠুটস্থ করে ফেলবা। এটাও কিন্তু HSC-তে দিয়েছে। আচ্ছা, আমি তোমাদের ম্যাথটাতে অনেকের সমস্যা হচ্ছে, আমি বলে দিবনি। আচ্ছা, ম্যাথটা আমি আবার করাচ্ছি, হ্যাঁ, সমস্যা নাই। আমরা আগে এমসিকিউগুলো আনসার করে নিই। আচ্ছা আচ্ছা, এমসিকিউ শেষ তোমাদের এই টপিকে, ওয়েট করো। কোথায় গেল? না, স্লাইডটা কোথায়? আগেরটা না এফআরবিটা আসছে না কেন? নিচে আছে না, কোথায় আছে? না, শেষ না, বাট নিচে আছে, একদম নিচে দিছেন। আমি তো গেছিলাম, গিয়ে আবার তো ঢুকলাম, বাট পাইলাম না তো। ডিসকার্ড না, ওকে, এটা তো দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়।
এটা না? আচ্ছা, তোমাদের জন্য কিছু ইনফরমেশন জানানোর আছে, সেই জন্য এত খাটনি। একটু ওয়েট করো, আমি ম্যাথটা আবার করাবো, আইকিউ নির্ণয়টা। তোমাদের জন্য হচ্ছে ইন্টারেস্টিং কিছু বিষয় আসতেছে তোমাদের মানে রেজাল্টটাকে আরো আরো ভালো করে দেওয়ার জন্য, পারফেক্ট করে দেওয়ার জন্য। ওয়েট করো একটু। অলরেডি তোমরা জেনে ফেলছো, তাও আমি তোমাদের আরেকটু রিমাইন্ডার দিয়ে নিই যে আমাদের এই প্রি কোর্সের পর তোমরা তো প্রি কোর্স পাচ্ছ এবং আমরা নিজের সমস্ত এফোর্ট বা বেস্ট এফোর্টটা তোমাদের দিচ্ছি তোমাদের জন্য আরও মানে ভালো করার জন্য, তোমাদের প্রিপারেশনটাকে আরও একবার ঝালিয়ে নেওয়ার জন্য আসছে তোমাদের জন্য এই FRB 4.0 কোর্স। তো FRBর মানে ফুল ফর্ম কি? FRBর ফুল ফর্ম হচ্ছে, তোমরা ইতিমধ্যে জেনে ফেলছো বাকি গত ক্লাসগুলোতে, যে FRBর ফুল ফর্ম কি? ফাইনাল আসে না, ফাইনাল রিভিশন ব্যাচ। ফাইনাল রিভিশন ব্যাচ 4.0। 4.0 হচ্ছে এর আগেও আমাদের এই কোর্সগুলো চালু হয়ে গেছে ফর HSC 26-27 ব্যাচ। 27 যারা আছো তারাও করতে পারো নিজেদের প্রিপারেশনটাকে আরও একটু ওপরে আপার লেভেলে নিয়ে যাওয়ার জন্য। তো দেখো যে এই FRB কোর্সে আমরা তোমাদেরকে কী কী দিব আমরা একটু দেখো। আচ্ছা, তার আগে দেখি আমরা যে ব্যাচের ভর্তি কবে শুরু হবে। ব্যাচের ভর্তি শুরু হবে তোমার লোক এই 24 তারিখে। 24 কবে? এই যে এই মাসের 24 তারিখে, মনে রাখবা শুরু কবে? 24 তারিখে। এবং এই শুক্রবারে, আজকে কি বার বলো তো? সোমবার। এই শুক্রবার থেকে তোমাদের এখানকার প্রি বুকিং শুরু হবে। শুক্রবার মনে থাকবে, জুম্মাবার শুক্রবারে তোমরা সবাই নামাজ পড়ে এসে আল্লাহর নাম নিয়ে এখানে ভর্তি প্রি বুকিং দিয়ে ফেলবা। এখানে কি হবে? প্রি বুকিং শুরু হবে শুক্রবার থেকে, প্রি বুকিং। ওকে, ব্যাচের হচ্ছে ভর্তি শুরু হবে 24 তারিখে। এবং ওরিয়েন্টেশন, তোমাদের এই ওরিয়েন্টেশন যেমন ক্লাস হয় প্রত্যেকটা ব্যাচেরই শুরুর আগে ওরিয়েন্টেশন ক্লাস হয়, সেখানে আমরা সবাই থাকবো। সেটা শুরু হবে 12 একটা খুবই সুন্দর নাম্বারে শুরু হবে, সুন্দর ডেটে শুরু হবে, 12-25 ডিসেম্বরের 12 তারিখে শুরু হবে। এবং ক্লাস শুরু হবে পুরো দমে 20 তারিখে। কবে? ডিসেম্বরের 20 তারিখে। বুঝতে পারছো? খুব বেশি কিন্তু দেরি নেই, তাই কি করতে হবে? নিজে এখনই মনস্থির করে ফেলতে হবে। এখন আমি বলি যে তোমরা যে কোর্সে ভর্তি হবা, কেন ভর্তি হবা? আমাদের তো বুদ্ধি বলতে কি বুঝিয়েছে? সবসময় উদ্দেশ্য প্রণীতভাবে কাজ করতে, সবকিছু উদ্দেশ্য মানে পারপাসফুলি অ্যাক্ট করতে, কোনো একটা গোলের দিকে কাজ করতে। কেন করবা? দেখো এখানে আমরা তোমাদেরকে কত কি দেব, তোমরা কত কি পাবা দেবো না, তোমরা জাস্ট গেইন করবা। দেখো ফুল সিলেবাসের লাইভ ক্লাস, তোমাদের তো সবারই এখন ফুল সিলেবাসে পরীক্ষা হবে, ফুল সিলেবাসের লাইভ ক্লাস পাবা। তো FRB 3.0 মানে এর আগে একটা যে ব্যাচ হয়ে গেছে সেটার ক্লাস রেকর্ডেড আছে, সেই রেকর্ডেড ক্লাসগুলো তোমরা মানে পাবা। আমরা প্রোভাইড করবো এই ক্লাসগুলো, তোমরা আগের ক্লাসগুলো করতে পারবা। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের আনলিমিটেড রিটেন এক্সাম, মানবিকের রিটেন এক্সাম মনে হয় না কোথাও আছে এরকম। তোমরা প্রত্যেকটা অধ্যায়ের যত ইচ্ছা, যত বেশি নিজেকে যাচাই করতে পারবা, আনলিমিটেড এক্সামটা দিতে পারবা। আচ্ছা, এখন এই যে অনুশীলন করা বা নিজেদের যাচাই করা, এটা কেন করব? তুমি যত বেশি নিজেদের যাচাই করবা তত বেশি ভুল হবে, তত বেশি তোমার ভুলগুলো সংশোধন হবে। তোমরা লার্নিং একটা থিওরি পড়ছো, ট্রায়াল অ্যান্ড ইরোর লার্নিং। যত বেশি ট্রায়াল দিব তত বেশি ইরোর হবে, তত বেশি ইরোর কমবে এবং তোমার যে কাজটা সেটা বেশি ইরোরলেস হবে। তো প্র্যাকটিস এক্সামের থেকে বেস্ট কিছু হয় না। প্রত্যেকটা অধ্যায়ে সিকিউ সাজেশন আমরা সবসময় কি করি? সাজেশন দেন ম্যাম, সাজেশন দেন স্যার, ভাইয়া সাজেশন, আপু সাজেশন। এই সিকিউ সাজেশন আমরা তোমাকে তোমাদের প্রোভাইড করব। MCQ সাজেশন, এবং এই MCQ সাজেশনের মধ্যে দিয়ে আমরা গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি তোমরা এর বাইরে কখনো কোশ্চেন পাবা না। ওকে, প্রত্যেকটা ক্লাসের স্লাইড পাবা। যে ক্লাস করতেছি এখনো, তোমরা এখনো স্লাইড পাচ্ছ, তোমরা অলরেডি জেনে গেছো যে ফ্রি ক্লাসের যেহেতু আমরা স্লাইড তোমাকে দিচ্ছি, পেড ক্লাসের অবশ্যই সব স্লাইড মানে অধিকাংশ তোমাদেরকে সবগুলো দিয়ে দেওয়া হবে। আরও কিছু আছে, এখানেই শেষ নয়, আরও কিছু আছে। কি আছে দেখো, সব থেকে একদম মানে ব্লাস্ট যেটাকে বলে 2016 সাল থেকে 25 সালের পরীক্ষার সকল প্রশ্নের সলভ ক্লাসের ভিডিও।
মানে 16 থেকে 25, এটা মানে কখনোই তোমরা পাবা না, কোথাও পাবা না। এই 16 থেকে 25 সাল পর্যন্ত এই লাইভ ক্লাসে সকল বোর্ড কোশ্চেন সলভ, এবং এক্সামের জন্য এইচএসসির জন্য বোর্ড কোশ্চেন সলভের থেকে কিছু মানে বেটার কিছু আসলে হয় না আমার কথায়। 27 ব্যাচের ফাইনাল পর্যন্ত রেকর্ডেড ক্লাস, 27 ব্যাচের যারা আছো তারা ফাইনাল পর্যন্ত রেকর্ডেড ক্লাসগুলো নিয়ে জাস্ট ফোনটা নিয়ে বসে যাবা, খাতা নেবা, নোট করবা, পড়াশোনা করবা। শেষে 1 মাস রিভিশন ক্লাস। এই রিভিশনটা কিন্তু আমাদের লাইফে সব থেকে ইম্পর্টেন্ট, কিন্তু আমরা কি করি, পড়া শুরুই করি 1 মাস আগে থেকে। আমি তো পরীক্ষার আগের রাতে পড়া শুরু করি না, এটা কখনোই করি না, কখনোই এটা সম্ভব না যে পরীক্ষার 1 রাত আগে পড়ে বা এইচএসসির 1 মাস আগে পড়া শুরু করে আমরা ভালো রেজাল্ট করতে পারবো। তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও 1 মাস আগে তোমাকে রিভিশন দিতে হবে, ওকে। তারপর দেখো, কম্বো অথবা বান্ডেল কোর্সে ভর্তি হলেই থাকবে আকর্ষণীয় গিফট। অনেক অনেক গিফট থাকবে তোমাদের, রিচার্জ থাকবে, শার্ট থাকবে, ক্রেস্ট থাকবে, ডায়েরি থাকবে, এর থেকেও ভালো ভালো জিনিস থাকবে। তোমরা জানো যে, সবাই অলরেডি জানো, চলো শিখি তোমাদেরকে সবসময় গিফট 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 সবসময় তোমাদের দিতে থাকে। তো যাই হোক, ফাইনাল মডেল টেস্ট, এখানে তোমরা অনেক মডেল টেস্ট দিতে পারবা ওই নিজেকে যাচাই করার জন্য। সার্বক্ষণিক মেন্টারশিপের প্রবলেম সলভ গ্রুপ, এখানে গ্রুপ থাকবে, সেখানে আমি আর থাকবো। তোমাদের সাইকোলজিতে যে প্রবলেম হবে আমি সলভ করে দিব, ইংরেজিতে থাকলে, ইংলিশে থাকলে তোমাদের ভাইয়া আছে, আমার অনেক ভাইয়া আছে, তারপর মানে সব কিছু, সব সাবজেক্টের মেন্টর সেখানে থাকবে। তোমরা সেখানে যে কোনো কোশ্চেন করতে পারো। স্পেশাল গাইডলাইন সেশন, তোমাদের ধরো একটা টপিকে বুঝতে পারতেছো না, তো বা অন্য টপিক হচ্ছে, তুমি একটা জিনিস বুঝতে পারছো আর একটা বুঝতে পারছো না, বা এটা তুমি মানে হচ্ছে না কোনোভাবে, সেক্ষেত্রে আমরা স্পেশাল গাইডলাইন করব, বা তোমাদের সবাইকে স্পেশাল একটা গাইডলাইন দেওয়া হবে যে তোমরা এভাবে এভাবে পড়লে বা এভাবে করলে তোমরা একটা ভালো রেজাল্ট, ভালো আউটকাম তোমরা পাবা। পরীক্ষার আগে মেগা সিকিউ সলভ, দেখো পরীক্ষার আগে অনেক মানে সিকিউ সলভ তোমরা যদি করে ফেলো, তোমাদের পরীক্ষার টেনশনে থাকবে না, নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে আমি এত প্রশ্ন সলভ করছি, আমাকে তো কেউ আটকাতে পারবে না। বুঝতে পারছো? এত কিছু দেওয়া হবে তোমাদেরকে। তো আমরা একটু কোর্স ফিটা জেনে নেই যে কোর্স ফি আসলে কি। তোমাদের মধ্যে যে প্রথম 1000 জনকে, দেখো প্রথম 1000 জনকে, 1000 জনের জন্য কত 50% ডিসকাউন্ট। এবার ডিসকাউন্টের জন্য মানুষ ছুটে বেড়ায়, তোমরা কেন বসে থাকবা? ডিসকাউন্টে দেখো 4500 কোর্স মাত্র 2250 টাকায়, মাত্র 2250। প্রথম 1000-এর বাইরে, মানে প্রথম 1000 হয়ে গেলে আর কিন্তু ডিসকাউন্ট দেওয়া হবে না, ডিসকাউন্ট শেষ। তখন সবার জন্য 40%-এ চলে আসবে, 10% কিন্তু মাইনাস হয়ে যাবে, এবং কোর্স ফি হবে 700। দেখো কেন, কি দরকার ভাই, কেন বোকামো করে এত টাকা আমি বাড়াইবো? হ্যাঁ, আগে আমরা ভর্তি হয়ে যাব। এবং কম্পালসারি যে ইন্ডিভিজুয়াল কোর্সগুলো আছে, প্রথম 1000-এর জন্য এটা 1250 এবং পরবর্তী সবার জন্য 1500। কেন কেন এত টাকা তুমি বাড়িয়ে দিবা বলো? আগে আমরা 1000 জনের মধ্যে এনরোল করে ফেলবো, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, গ্রুপ সাবজেক্টের যদি আমি বলি যে তোমার যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, প্রথম 1000-এর জন্য আছে কি কি 2500 টাকা, এখানেও 50% এবং পরবর্তীতে 10% লেস। প্রথম 1000 জন হয়ে গেলে কিন্তু 10% লেস, এবং 1000 হইতে কিন্তু বেশি সময় লাগবে না। তো 40% লেস হয়ে কত হবে? 3000। কেন আমি 500 টাকা বেশি দিব? হ্যাঁ, 500 টাকাতে একটা কি হয়ে যাবে, রেস্টুরেন্টে খাওয়া হয়ে যাবে। যাই হোক, ইন্ডিভিজুয়াল গ্রুপ সাবজেক্টের জন্য দেখো এখানেও 50%, এখানে 2000 টাকার কোর্স 1000 টাকায় প্রথম 1000-এর জন্য, এবং তারপরের জন্য আবার 1500 টাকা, আবার 500 টাকা বেশি। বান্ডেল কোর্সের জন্য সেখানে তোমরা হচ্ছে তোমার ইংলিশ, আইসিটি, ম্যাথ, মানে সব কিছু পাবা, যত কিছু তোমার দরকার, ইংলিশ, আইসিটি সহ, মানে বাংলা সহ সব কিছু যতটুকু দরকার, গ্রুপ সাবজেক্ট সহ সব পাবা এখানে। প্রথম 1000-এর জন্য ভাই 60% ডিসকাউন্ট। বুঝতে পারতেছো 60% ডিসকাউন্ট মানে কি? তো 60% ডিসকাউন্টে তোমরা পাবা হচ্ছে কত? 3800 টাকা, মাত্র 3800 টাকা। 3800 টাকা একটা ড্রেসের দামও হয় না। আচ্ছা, যাই হোক, 3800 টাকা, এখানে তোমরা সব কিছু পাবা, যত কিছু আমি উপরে বললাম, সিকিউ, এমসিকিউ সলভ, মানে যত কিছু বললাম সব এখানে পাবা। অ্যান্ড পরবর্তী সবার জন্য টাকা বেড়ে কত হয়েছে দেখো, 4275 টাকা। এখানে 55% ডিসকাউন্ট, পরবর্তী সবার জন্য 4275 টাকা, 4200। ওকে, বুঝতে পারছো? তো এই হচ্ছে তোমাদের এফআরবি কোর্সের ডিটেলস। আশা করি বুঝে তোমরা সিদ্ধান্ত নিবাই যে আমরা কি বললাম, বুদ্ধি। তো বিচার শক্তি যেন তোমাদের বেটার হয় আজকে বুদ্ধি বলার পর। ওকে,
বিচার শক্তি দিয়ে বিচার করব এবং আমরা কি করব, কাজ করে ফেলবো। আচ্ছা আচ্ছা, তোমাদের আমি একটু ওই যে কিসে তোমাদের কারো কারো ম্যাথে প্রবলেম হচ্ছিল না? আচ্ছা, ম্যাথটাতে আমি একটু করাই। আচ্ছা, ম্যাথটা আমি একটু বলি যে দেখো, প্রথমে আমাদের প্রকৃত বয়স। আচ্ছা, তোমরা একটু বলো বুঝতে পারছো কিনা। ম্যাথটা আমি একটু বলি যে প্রকৃত বয়স দেখো, যারা যারা বুঝতে পারোনি আমি আরেকবার বলতেছি। আপু হচ্ছে কি অর্ধেক প্রশ্নের উত্তর, মেয়াদ হচ্ছে তোমার পরীক্ষা পর্যন্ত, পরীক্ষার 1 মাস আগে তোমার ফাইনাল রিভিশন শুরু হবে, বুঝতে পারছো? তার মানে তুমি রিভিশন সহ মানে পরীক্ষার আগ পর্যন্ত তুমি করতে পারবা। এবং বিস্তারিত জানতে তোমরা ওয়েবসাইটে ভিজিট করবা, দেখবা এবং পেজে নক দিবা। পেজে নক দিলে তোমাদেরকে সব ডিটেলস বলে দেওয়া হবে। এবং প্রি বুকিং, এটা মনে রাখবা, প্রি বুকিং শুরু হচ্ছে শুক্রবার থেকে। 1000 হইতে কিন্তু সময় লাগবে না, তাই নিজের ভালোটা নিজে বুঝতে হবে। এখন তোমরা এখন বড় হয়েছো। হ্যাঁ, ম্যাথটা আমি করাচ্ছি, দেখো একটু। আমরা কি পড়ছিলাম, আইকিউ কিভাবে নির্ণয় করব? আইকিউ নির্ণয় করতে কি লাগবে? মেন্টাল এজ লাগবে, তাই না? তারপর কি লাগবে? ক্রনোলজিক্যাল এজ লাগবে, এবং তার মধ্যে 100 দিয়ে গুণ করতে হবে। এটা তো একটা ইকুয়েশন, জানলাম। এখন আমাদেরকে এই মানগুলো তো বের করতে হবে, তাই না? ক্রনোলজিক্যাল এজ মানে কি, যে আমার জন্ম থেকে এখন পর্যন্ত যে এজটা, সেটা হচ্ছে ক্রনোলজিক্যাল এজ। তো এটা কি, যে দেখো শাওলের বয়স কত? 10 বছর। তো আমরা যখনই আইকিউ করব, সবগুলো বছর থেকে মাসে কনভার্ট করব, বছর থেকে মাসে কনভার্ট করব, মনে থাকে যেন, বছর থেকে মাসে কনভার্ট করব। আচ্ছা, বছর থেকে মাসে কনভার্ট করতে কি হয়, করতে হলে কি করতে হয়? 12 দ্বারা গুণ করতে হয়। কত দ্বারা? 12 দ্বারা গুণ করতে হয়। সেটা আমি করি। CA = 12 গুণন 10। তাহলে এখানে কত হলো? 120। এটা বুঝতে পারছো? 120 মাস দিবা এখানে। এবার আসি, মেন্টাল এজ তৈরি করতে হবে, মানে মেন্টাল এজ বের করতে হবে। এটা কি করতে হবে? সে দেখো 11 বছর বয়সের সকল প্রশ্নের উত্তর দিতে পারছে। তো যখন বলবে যে সকল প্রশ্নের উত্তর দিতে পারছে, সেখানে আমাদেরকে 12 দ্বারা গুণ করতে হবে। সকল প্রশ্নের উত্তর দিতে পারলে 12 দ্বারা গুণ, সকল প্রশ্নের উত্তর 12 দ্বারা গুণ। তাহলে আমাকে বলো তো, সে যদি আমরা কোশ্চেনে থাকে যে সে এত বছর বয়সের অর্ধেক প্রশ্নের উত্তর দিতে পারছে, অর্ধেক প্রশ্নের উত্তর দিতে পারছে, তাহলে কত দ্বারা গুণ করব আমরা? আমাকে একটু বলো। যদি সকল প্রশ্নের উত্তর দিলে 12 দ্বারা গুণ করতে হয়, অর্ধেক প্রশ্নের উত্তর দিলে কত গুণ করতে হবে বলো? বলো। ইয়েস, গুড, ভেরি গুড। এই তো তোমরা পারো। 6 দিয়ে অর্ধেক বললে, অর্ধেক প্রশ্ন বললে 6, অর্ধেক বললে কত? 6। আচ্ছা, যাই হোক, আমরা যে বললাম যে 11 বছর বয়সের সকল প্রশ্ন, তাহলে আমরা শুরু করি যে 11 বছরের জন্য, 11 বছরের জন্য। তাহলে কত হবে? 11 গুণন 12, বুঝতে পারছো? এটা হচ্ছে 132 আসলো। এতটুকু তো বুঝতে পারছো? ওকে, দেন দেখো 12 বছরের 5টা, 12 বছরের কতটা? 5টা। আমরা যে গত আগে 4টে দেখলাম যে 5 থেকে 15 বছর প্রশ্নের বয়সে প্রশ্নের উত্তর দিতে পারলে তাকে কত মাস দেওয়া হবে? 2 মাস। এটা মনে রাখবা, 4টা একদম ঠোঁটের আগায় রাখবা, একদম যেতে ম্যাথ করতে হলে ওই 4টা খুবই ইম্পর্টেন্ট, এবং ওই 4টা যদি মনে রাখতে পারো ইজিলি সব ম্যাথ করে ফেলতে পারবা। তো 5 থেকে 15 বছর বয়সের জন্য কত? আচ্ছা, 5 থেকে 15 বছর বয়সের জন্য কত? 2 মাস। 5 থেকে 15 বছর বয়সের জন্য 2 মাস। দেখো, তাহলে 12 বছরের জন্য 5টি, তাহলে 12 বছর গেল, 5 গুণন 2 বা 10। যতটি প্রশ্নের উত্তর দিতে পারছে তাকে দ্বারা আমরা মাস গুণ করব, 10 মাস। বুঝতে পারছো? এখন 13 বছরের জন্য 4টি, 13 বছরের জন্য কতটি পারছে? 4টি। 13 বছরের জন্য 4টি, তাহলে 4 গুণন 12। এটা হচ্ছে কত? সরি, 4 গুণন 12 না,
4 গুণন 2, এটা হবে কত? 8। আমরা জানি 5 থেকে 15 বছর বয়সের প্রশ্নের উত্তর দিতে পারলে তাকে দিব 2 মাস। আমি সেজন্য 2 দ্বারা গুণ করছি, বুঝতে পারছো? যদি এখানে 2 থেকে 4 বলতো তাহলে আমি 1 দ্বারা গুণ করতাম। তোমরা কি বুঝতে পারছো? এখন এই মানসিক বয়স সবগুলো আমরা যোগ করব, এই যে এটা তাহলে কত হয়? 150 হয় যোগ করে, টোটাল 150 মাস। এটা হচ্ছে এম এ পাইলাম, আমরা পাইলাম এম এ, বুঝতে পারছো? এখন আমরা সূত্রে মানগুলো বসাই। এখন মেন্টাল এজ কত পাইলাম? 150। ক্রনোলজিক্যাল এজ কত? 120 গুণন 100। ওকে, এখন তাহলে আমরা যে যোগ বিয়োগ ভাগ গুণ করে কত হবে? 125। এটা হচ্ছে তার আইকিউ। এখন কি সবাই বুঝতে পারছো? আমাকে একটু বলো, তোমরা কি বুঝতে পারছো? ক্লিয়ার? আপু এই চার্টগুলো কোথায় পাবো? আমার স্লাইডে আছে, তোমরা একটু দেখবা স্লাইডে, একদম দেখো। আচ্ছা, আমি আর দেখা আছে, তোমরা এতটুকু তো বুঝতে পারছো ম্যাথটা। এবং তোমাদের কিন্তু হোমওয়ার্ক দিছি, আমি হোমওয়ার্ক আছে। এই হোমওয়ার্কটা আমি সবার চাই, সবাই যেন গ্রুপে পোস্ট করা হয় এই ম্যাথ দুটো করে। কোন ম্যাথ দুটো বলো তো? এই যে এই ম্যাথ দুটো, এটা কিন্তু আমি সবার চাই। আমার যতগুলো ক্লাস করছো, যতজনের সাইকোলজি আছে, মনোবিজ্ঞান আছে, সবার কিন্তু আমি এই হোমওয়ার্কটা চাই। ওকে, দেখো এই যে এই দুইটা ম্যাথ করে তোমরা গ্রুপে পোস্ট করবা। ওকে, বুঝতে পারছো? হ্যাঁ, আইকিউ 25। এখন আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। তোমরা এখন আমাকে ফিডব্যাক দিবা ক্লাসের। আচ্ছা, তোমাদেরকে আমি করি। ফিডব্যাক মানে কিন্তু সবসময় যে ভালো বলতে হবে, আপু আপনার ক্লাস অনেক সুন্দর, আপু এই সেই এত কিছু বলা লাগবে না। ফিডব্যাক মানে তোমাদের একটা মডেল শেখায় ফিডব্যাক কিভাবে দিতে হয়। তোমরা শিখে রাখো, ভবিষ্যতে তো তোমরাও টিচিং প্রফেশনে যাইতে পারো, তাই না? যাওয়ার ইচ্ছা আছে না টিচিং প্রফেশনে যাওয়ার? কার কার ইচ্ছা আছে টিচার হওয়ার? তো টিচার হইতে হলে ফিডব্যাক কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ ফিডব্যাকের মাধ্যমেই টিচাররা জানতে উৎসাহ হয়, নিজের ভুলগুলো সংশোধন করে এবং আরও বেটার রেসপন্স করে বা আরও বেটার পারফরমেন্স করে। তো একটা ফিডব্যাকের মডেল আছে, সেটা হচ্ছে তোমার বলে তো সেটাকে স্যান্ডউইচ মডেল। এটা হচ্ছে জাস্ট জেনে রাখো, এটা তোমাদের বইয়ের বাইরে, আউট অফ সিলেবাস, বাট জেনে রাখো ফর এক্সট্রা নলেজ। স্যান্ডউইচ মডেল এটা কি? স্যান্ডউইচ মডেল, স্যান্ডউইচে কি থাকে বলো তো? একটা বান থাকে, তারপর চিকেন থাকে, তারপরে একটা বান থাকে। তো এইরকমভাবে প্রথমে ইমপ্রুভ দেওয়ার মানে ফিডব্যাক দেওয়ার যে হচ্ছে তোমার স্টাইল, সেটা হয় কি? প্রথমে পজিটিভ দিক, পজিটিভ, দেন হচ্ছে ইমপ্রুভমেন্টের জায়গাটা, মানে কোথায় ইমপ্রুভ করতে হবে, ইমপ্রুভমেন্ট, এবং তারপরে আবার পজিটিভ দিক। এই যে এটা হচ্ছে ফিডব্যাক দেওয়ার স্যান্ডউইচ মডেল। তোমরা বুঝতে পারছো? তোমরা ভবিষ্যতে এটা কাজে লাগাবা। নিজের যখন টিচার হবা বা তোমার যখন যে কোনো কাজে তোমার ফিডব্যাক লাগবে, তোমরা যদি সাইকোলজিতে ক্যারিয়ার করো, তুমি যদি কারো সেশন নাও, থেরাপি নাও বা হচ্ছে তুমি কাউকে শেখাও, এই তোমার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ফিডব্যাক লাগবে। ওকে, তো আমাকে এরকমভাবে ফিডব্যাক তোমরা দিবা। ক্লাসটা কেমন ছিল তোমাদের? যে আমাকে কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দিতে হবে? ভয় করে আপু টিচার প্রফেশনটা? কোনো ভয় নেই, ইট ইজ খুবই একটা প্লেজারেবল জায়গা, অ্যান্ড চেষ্টা করলে অবশ্যই পাবা। ভয় কেন করবে? বুঝতে পারছো? ও থ্যাংক ইউ আপু। আমার 24 তারিখে সাইকোলজি এক্সাম। বেস্ট অফ লাক। কোনো প্রবলেম হলে বলবা, আমি সলভ করে দিব। আমার সাধ্য মতো আমি যতটুকু পারবো সলভ করে দিব। ওকে, ম্যাথে সমস্যা আছে? কি রে, ম্যাথে কেন সমস্যা হইলো আবার?
আচ্ছা আমি একটু আরেকবার বলি, আরেকবার লাস্টবার দেখাবো, হ্যাঁ তোমরা একটু বোঝো ভালো করে। তোমরা তো সবাই মানে একদম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মানে আমাদের তো আইকিউ আর 0 হয় না, একটু চেষ্টা করলে বুঝবে, একটু মনোযোগ দাও। দেখো আইকিউ নির্ণয়ের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে কি, আইকিউ ইজ ইকুয়াল টু মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ, মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ। এখন এই দুইটার মান আমাদেরকে বের করতে হবে। গুণন 100 আছে। শাওলের বয়স 10 বছর, শাওলের বয়স কত? 10 বছর। তো শাওলের বয়স 10 বছরকে আমি মাসে কনভার্ট করব। আইকিউ নির্ণয় করতে হলে সবসময় মাসে কনভার্ট করতে হয়, সব কিছু মাসে কনভার্ট করতে হয়। তো মাসের জন্য আমরা কি করব? 10 গুণন 12, এটা কত হবে? 120। ঠিক আছে, 120। তো আমরা এই যে ক্রনোলজিক্যাল এজ এটা পেয়ে গেলাম 120। আমি একটা চার্ট দেখিয়েছি, সেখানে ছিল যে 5 থেকে 15 বছর বয়সের প্রশ্নের উত্তর দিতে পারলে তাকে আমরা দিব কত? 2 মাস দিব। তাকে আমরা দিব 2 মাস। তাকে আমরা কত মাস দিব? 2 মান্থ। তো এখানে দেখো একজন 12 বছর বয়সের প্রশ্ন দিতে পারছে একটা, আর 13 বছর। তো 12 এবং 13 এটা কিসের মধ্যে পড়ে? 5 থেকে 15-র মধ্যে পড়ে না? তো 5 থেকে 15-র মধ্যে যেহেতু পড়ে সেহেতু আমরা তাকে 2 মাস দিব, 2 মাস দিব। ওকে, দেখো 12 বছরের জন্য কত পারছে? 5টা, তাহলে 5 গুণন 2 10 মাস। 13 বছরের জন্য 4টা, 4 গুণন 2 8 মাস। সবগুলো মাস। এবং দেখো সে 11 বছর বয়সের সব প্রশ্নের উত্তর দিতে পারছে। যখন বলবে যে 11 বছর বয়সের বা যে কোনো বয়সের সব প্রশ্নের উত্তর দিতে পারছে, তখন হবে 12 দ্বারা গুণ করব। তখন কত দ্বারা গুণ করব? 12 দ্বারা। সেক্ষেত্রে আমি 11 গুণন যদি 12 দেই তাহলে হয় 132, এবং এই 3টা যোগ করে হয় 150। যোগ করে হয় কত? 150। মনে থাকবে 150। তো এই 150 আমি মেন্ডেল এজ পেয়ে গেলাম, গুণন 100। এই তো এখন ভাগ করে গুণ করে হয় 125। একদম ইজি, জাস্ট তোমরা 4টা মুখস্থ করবা, 4টা একদম ঠোঁটস্থ করে ফেলবা। এই বুদ্ধ্যঙ্কর নির্ণয় কোনো সমস্যা হবে না। এবং বুদ্ধ্যঙ্কর নির্ণয়ে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। টেস্ট পরীক্ষা আমার মনে হয় টেস্ট পরীক্ষার টিচাররা বুদ্ধ্যঙ্ক ছাড়বে না, টেস্ট পরীক্ষা দিতেই পারে, গ নাম্বারে দেয় বুদ্ধ্যঙ্কর নির্ণয়টা। এই বুদ্ধ্যঙ্কর নির্ণয় এবং এইচএসসির জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? তো তোমরা একটু বুঝতে পারছো কিনা একটু বলো। যারা বুঝতে পেরেছিল না তারা কি বুঝতে পারছো? আপু কোন গ্রুপে? এটা কি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, হ্যান্ড নোট গ্রুপে তোমরা এই যে এইচএসসি 26-27 আছে একটা গ্রুপ আছে আমাদের, সেই গ্রুপে তোমরা বুঝতে পারবা। তো এতটুকু হচ্ছে তোমাদের ম্যাথ ছিল, আর যে 2টা হোমওয়ার্ক ছিল অবশ্যই যেন আমি সবার থেকে পাই। ততক্ষণ পর্যন্ত নেক্সট ক্লাস অবধি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ঠিক মতো পড়াশোনা করতে হবে, নিজের মনের যত্ন নিতে হবে। যদি মন ভালো থাকে সব ভালো লাগবে, মন ভালো না থাকলে কিছুই ভালো লাগবে না। ওকে ওকে, সবাই ভালো থাকবা, টাটা। আর কোনো প্রবলেম হলে ফিল ফ্রি টু ইনবক্স মি, ফিল ফ্রি টু নক মি, কোনো সমস্যা নেই।